আপনার যে গুপ্ত রাজনীতি চর্চা এখানে হাজির করবেন, আবার ধরা খাওয়া যাওয়ার পরে আপনি আবার অস্বীকার করবেন। ডাকসু নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই জামাত শিবিরের লোকজনই কিন্তু ডাকসু নির্বাচন বাতিলের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা করছে। এই যে রাজনীতিতে অনাস্থা ইসলামী ছাত্র শিবির গত 1 বছর ধরে প্রতিষ্ঠা করেছে, সেই অনাস্থার বলে আজকে আমাদের এই কথাটি বলতে আমরা বাধ্য হচ্ছি। মহান ৭১ এদেশের নারীদের উপর, আমার বোনদের উপর যে ধরনের নিপীড়ন চালানো হয়েছিল, ঠিক একই কায়দায় সেই একই গোষ্ঠী আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বোনদেরকে গণধর্ষণের হুমকি দিয়েছে। দিনভর নানান রকম আলোচনা সমালোচনায় মুখর ছিল। আমরা মনে করি বিগত ১.৫ দশকের নিপীড়নমূলক রাজনীতির অবসান ঘটিয়ে ৫ আগস্ট পরবর্তী সময়ে মুক্ত মত প্রকাশের, স্বাধীন চিন্তা প্রকাশের যে রাজনৈতিক অধিকারের সূচনা ঘটেছিল, আমরা দেখতে পেরেছি ৫ আগস্ট পরবর্তী সময় থেকে একদল চক্রান্তকারী দেশ বিরোধী শক্তি, স্বাধীনতা সার্বভৌমত্বে অবিশ্বাসী একটি শক্তি, যারা ৫ আগস্টের পরবর্তী সময়ে সহনশীল রাজনীতির বিপরীতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির মাধ্যমে একটি নিপীড়নমূলক, একটি অস্থিতিশীল ক্যাম্পাসের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে বাংলাদেশের গণতন্ত্রের সূতিকাগার, মত প্রকাশ, স্বাধীন চিন্তা প্রকাশের তীর্থভূমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে তার মত প্রকাশের কারণে প্রকাশ্যে দিবালোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণধর্ষণের হুমকি প্রদান করেছে। আমরা দেখেছি ৫ আগস্ট পরবর্তী সময়ে এই ঘটনা কোনো নতুন ঘটনা নয়। এই ধরনের ঘটনা ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা মুক্ত মত প্রকাশ করেছে, স্বাধীন চিন্তার ব্যক্ত ঘটিয়েছে, তাদের ক্ষেত্রে মতের বিরোধিতা হলেই বিগত ফ্যাসিস্ট হাসিনা আমলে যেভাবে ধরে নিয়ে গুম, খুন, নির্যাতন করা হতো, ঠিক একই প্রক্রিয়ায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে আমার শিক্ষার্থী বোনদের, আমার ছাত্রী বোনদেরকে অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায়, যে ভাষাগুলো কোনো সভ্য মানুষ সভ্য জায়গাতে প্রকাশ করতে পারে না, যে ভাষাকে আমরা মনে করি আদিম ভাষা, জন্তু জানোয়ারের ভাষা, সেই ভাষায় আমার বোনদেরকে বিভিন্নভাবে গালি দেওয়া হচ্ছে। এবং সেই বর্বর সামাজিক আমলে যেভাবে নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হতো, মহান ৭১ এদেশের নারীদের উপর, আমার বোনদের উপর যে ধরনের নিপীড়ন চালানো হয়েছিল, ঠিক একই কায়দায় সেই একই গোষ্ঠী ডাকসু নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই জামাত শিবিরের লোকজনই কিন্তু এই ডাকসু নির্বাচন বাতিলের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা করছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আজকে এই ডাকসু ভবনের পাদদেশে আমরা দাঁড়িয়েছি। গতকাল আপনারা জানবেন যে অপরাজয় ৭১ এবং অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী BM ফাহমিদা আলম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী SM ফরাদ, তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে একটি প্রার্থিতাদের চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, সেই রিটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা নানাভাবে জল ঘোলা করে তারা ডাকসু নির্বাচন স্থগিতের মতো ঘৃণ্য একটি চক্রান্ত তারা করতে চেয়েছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের ফলে তারা তাদের যেই পূর্বঘোষিত অবস্থান,
সেই অবস্থান থেকে তারা সরে আসতে বাধ্য হয়েছে। সেই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জানাই। কিন্তু বন্ধুগণ, আমরা দেখেছি যে এই ঘোষণা আসার পরপরই ইসলামী ছাত্র শিবিরের একজন সমর্থক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের 20-21 সেশনের শিক্ষার্থী আলী হোসেন, তিনি ফেসবুকে সরাসরি বিএম ফাহমিদ আলমকে গণধর্ষণের হুমকি দিয়েছেন। এবং শুধু তাই নয়, যারা সেই গণধর্ষণের যার প্রতিবাদ করবে তাদেরকেও একই পদ্ধতিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সে দাবি কিন্তু সেই আলী হোসেন ফেসবুকে লিখেছেন। আমরা তৎক্ষণাৎ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারকে জানিয়েছি মৌখিকভাবে, এবং পরবর্তীতে অপরাজয় 71 এবং অদম্য 24 প্যানেলের ভিপি পদপ্রার্থী নাঈম হাসান সেটি লিখিতভাবে প্রক্টরকে জমা দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পেলাম 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও শুধুমাত্র প্রক্টরিয়াল টিম 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তাই দায় সারবার চেষ্টা করছেন। আমরা প্রক্টরিয়াল টিমের এই দায় সারা কাজের নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমরা একটা কথা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী সেল রয়েছে, যৌন নিপীড়ন বিরোধী বিধিমালা রয়েছে। সেই বিধিমালার অধীনে অতি অবশ্যই আলী হোসেনের ছাত্রত্ব বাতিল করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানবেন আজকেও আমরা দেখেছি যে চেম্বার জজে সেই রিটের শুনানি হওয়ার কথা ছিল। এরপরে দেখেছি জামাত শিবিরের যেই আইনজীবী রয়েছেন, শিবিরের সাবেক সভাপতি শিশির মনির, তিনি গুজব ছড়িয়েছেন যে ডাকসু নির্বাচন স্থগিত তার ফেসবুক পোস্টের মাধ্যমে। সেই শিশির মনির তিনি ফেসবুকে লিখেছেন যে ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখেছি তিনি ফেসবুকে আবারও পোস্ট সংশোধন করে লিখেছেন যে ডাকসু নির্বাচনের স্থগিত নয়, হাইকোর্টের যে রায় এসেছিল সেই রায়ের উপরে স্থগিতাদেশ বহাল রয়েছে। কিন্তু এই যে তিনি গুজব ছড়িয়েছেন, সেই গুজবকে উল্লেখ করেই বিভিন্ন মিডিয়া কিন্তু তারা, আমরা দেখেছি পত্রিকা কিন্তু তারা সংবাদ করেছেন। তাহলে ডাকসু নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সেই জামাত শিবিরের লোকজনই কিন্তু এই ডাকসু নির্বাচন বাতিলের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা করছে। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের যে পরম আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন আদায় করেই ছাড়বে এবং সেই ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বরেই হতে হবে। এই নিয়ে কোনো টালবাহানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। যারা এই ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবেন, আমরা স্মরণ করিয়ে দিতে চাই পূর্ববর্তী স্বৈরাচারের দশরদের মতো একই পরিণতি আপনাদের বরণ করতে হবে। এবং একই সাথে আমরা দাবি জানাইতে চাই যে বিএম ফাহমিদ আলমকে গণধর্ষণে হুমকি দেওয়া আলী হোসেনের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে অপারগ হয়, আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাতে চাই, ডাকসু নির্বাচন নিয়ে এবং এই গণধর্ষণের হুমকিদাতা আলী হোসেনের বিচার নিয়ে যদি কোনো ডালপাহানা হয়, আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা সেই ধরনের সকল ষড়যন্ত্র আপনারা রুখে দেবেন। অনলাইন অ্যাক্টিভিস্ট ছিল, সমর্থক ছিল, সেই ক্ষেত্রে ছাত্র শিবির তার অবস্থান ক্লিয়ার করবে। বারবার তারা যে গুপ্ত রাজনীতির এই যে একটা অপব্যবহার তারা করলো, কোনো কমিটি প্রকাশ করে না, কোনো সমর্থক প্রকাশ করে না, জনশক্তি প্রকাশ করে না। যখন কেউ একটা আগাম বাজাই ফেলে বলে আমাদের লোক না, এই দায় সারা ভাব ছাত্র শিবিরের দায় সারা ভাব থেকে উঠে আসতে হবে এবং আলী হাসানের সম্পূর্ণ দায় কাঁধে নিয়ে তারা তাদের অবস্থান ক্লিয়ার করতে হবে। পাশাপাশি সমস্ত নারী শিক্ষার্থী বিএম ফাহমিদ আলম সহ সমস্ত নারী শিক্ষার্থীদের কাছে উন্মুক্তভাবে শর্তহীনভাবে ক্ষমা চাইতে হবে। সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুরা, সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর হিসাবে, 40,000 শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসাবে, 3 সংগঠনের কণ্ঠস্বর হিসাবে আমি বলতে চাই, যদি ছাত্র শিবির তার দায় স্বীকার না করে এবং প্রশাসন যদি এই জায়গায় আবারও দ্বিচারিতা প্রকাশ করে, তাহলে সমস্ত শিক্ষার্থী, সমস্ত প্রগতিশীল শক্তি ঐক্যবদ্ধ হয়ে তার সমুচিত জবাব দেবে। এই যে ফাহমিদ আলমকে নিয়ে কিরকম নোংরা যে আক্রমণ, কুৎসিত বর্বর আক্রমণ চলছে তার বিরুদ্ধে, বন্ধুগণ আপনারা খেয়াল করেছেন, ওই যে সমাজবিজ্ঞান বিভাগে পড়ে জৌরলোক হলের শিক্ষার্থী আলী হোসেন,
তাকে প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে গণধর্ষণের হুমকি দিয়েছে। এবং আপনারা জানবেন যে তার যে রাজনৈতিক সম্পৃক্ততা, আমরা আগেও বলেছি, তার এরকম ছবি আছে সামাজিক যোগাযোগ মাধ্যমেই, তার সেই প্রমাণ রয়েছে। সে যেখানে জামাতে ইসলামের যে সমাবেশ, সেই সমাবেশে তাকে দেখা যাচ্ছে মাথায় তার জামাতের ফ্ল্যাগ বেঁধে সে সেই সমাবেশে সে আছে। এই ধরনের দৃশ্য কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বন্ধুগণ। ফলে সে যে এই যে গণহত্যাকারী সংগঠন ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত, এটা দিনের আলোর মতো স্পষ্ট। আমরা গতকাল এই ঘটনার পরেই আমরা এখানে এই যে 3 সংগঠন, এখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্রলীগ BCL, এই 3 সংগঠনের পক্ষ থেকে আমরা এখানকার যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টর বরাবর আমরা মৌখিকভাবে বলেছি দ্রুততম সময়ের মধ্যে এটার যে আপনার হচ্ছে যে এটার বিচার হচ্ছে যে আপনাকে নিশ্চিত করতে হবে। এই যে আলী হোসেন, এখানে বহিষ্কার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। আমরা এই কথা বলেছি। পরবর্তীতে আমাদের যে প্যানেল অপরাজয় 71 অদম্য 24, সেই প্যানেলের পক্ষ থেকেও এই একই দাবি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। আমরা দেখলাম প্রায় 24 ঘন্টা অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত কোনো প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। আমরা তার প্রতিবাদে আজকে এখানে বিক্ষোভ মিছিল করছি। বিক্ষোভ মিছিল পরবর্তী আমাদের এই সমাবেশ। আমরা একই সাথে আরও একটি বিষয় বলতে চাই বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে আমাদের ওই যে নীলফামারী ইপিজেডে আমাদের শ্রমিক বন্ধুরা তারা আজকে আন্দোলন করছিলেন। তারা কোন দাবিতে আন্দোলন করছিলেন? যে সেখানে হচ্ছে যে অন্যায়ভাবে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া শ্রমিক ছাঁটাই করা হচ্ছে এবং একই সাথে হচ্ছে যে তাদের যে অবসরে যখন যাবেন একজন শ্রমিক, সেই অবসর যে যাওয়ার পর তার যে সুযোগ সুবিধার জায়গাগুলো আছে সেগুলো কি হবে সেটা নিয়ে সেখানকার শ্রমিক বন্ধুরা এখানে রাস্তায় নেমেছিলেন। আমরা হতবাক হয়ে দেখলাম যে সেখানকার যৌথ বাহিনী কিভাবে গুলি করে একজন শ্রমিককে হত্যা করলেন। আমরা ধিক্কার জানাই এই ঘটনার। বন্ধুগণ, এখানে আপনারা জানেন যে এই যে কিছুদিন আগেই 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান এখানে ছাত্র জনতার, সহস্রাধিক ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে আমাদের এখানে অভ্যুত্থান পরবর্তী সরকার গঠিত হয়েছে, সেই সহস্রাধিক জীবনের মধ্যে সবচেয়ে বড় অংশের জীবন হচ্ছে এখানকার শ্রমজীবী মানুষের। আমরা ছাত্র এবং শ্রমিক একই সাথে রাজপথে নেমেছিলাম। আমরা বলেছিলাম আমাদের লড়াইটা কিন্তু এক। ফলে আপনারা জানবেন এই যে রাজনীতিতে অনাস্থা ইসলামী ছাত্র শিবির গত 1 বছর ধরে প্রতিষ্ঠা করেছে, সেই অনাস্থার বলে আজকে আমাদের এই কথাটি বলতে আমরা বাধ্য হচ্ছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য উপস্থিতি, আপনাদের সবাইকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা গভীর বেদনার সঙ্গে আজকে সংবাদ সম্মেলনটি শুরু করছি। আমরা আজকে দেখেছি নীলফামারীতে একজন শ্রমিকের উপরে সেনাবাহিনীর গুলি চলেছে এবং সেই গুলিতে একজন শ্রমিক নিহত হয়েছেন। গত কয়েকদিন আগে দেখেছি আমাদের যে দীর্ঘ মুক্তির লড়াই, দীর্ঘ মুক্তির সংগ্রাম, সেই সংগ্রামের আমাদের সহযোদ্ধা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে সেনাবাহিনী এবং পুলিশ নির্মম আক্রমণ করেছে। রাষ্ট্রীয় বাহিনীর এইরকম অধ্যত্বপূর্ণ আচরণকে গণ অভ্যুত্থানের পরে আমরা তীব্র নিন্দা এবং প্রত্যাখ্যান করছি। আমরা দেখেছি যে রাষ্ট্রীয় এই সকল বাহিনী গত রেজিমে কিভাবে গুম এবং বিচার বহির্ভূত খুনের পক্ষে ছিল। আমরা দেখেছি জিয়াউল হাসানের মতো সেনা অফিসার এই বাংলাদেশে ছিল, যার হাতে হাজারেরও বেশি মানুষ খুন হয়েছে। আমরা আমাদের সেনাবাহিনীকে আবার সেই পূর্বের রূপে ফিরে যেতে যাওয়ার একটা আশঙ্কা করছি। আমরা আজকে শুরু করছি এই কথা দিয়ে, যেই গণ অভ্যুত্থান গত 1 বছর আগে সফল হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যে এসেন্স, সেই এসেন্স থাকবে এবং কোনোভাবেই আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলো তাদের পূর্বের চরিত্রে ফিরে যাবে না। যারা আজকে যে সকল সেনাবাহিনীর যে সকল সদস্যরা আজকে নীলফামারীতে একজন শ্রমিকের বুকে গুলি চালিয়েছে এবং নুরুল হক নূরের উপরে বর্বর আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা আশা করছি। বন্ধুগণ, আমরা গতকাল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে ডাকসু নির্বাচন যখন একদমই কাছাকাছি, প্রার্থীরা তাদের প্রচারণার কার্যক্রম চালাচ্ছেন, ভোটাররা উৎসাহের সহিত ভোটের দিনের জন্য, ইলেকশনের দিনের জন্য অপেক্ষা করছেন, ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি একজন প্রার্থীর প্রার্থিতা বৈধ নাকি অবৈধ
সেই রিটের মাধ্যমে পুরো নির্বাচনকে বানচাল করা একটা ষড়যন্ত্র আমরা গতকালকে লক্ষ্য করেছি। এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি উৎসাহ এবং উদ্দীপনার সহিত সেই যে রায়, সেই রায়ের বিপক্ষে রাস্তায় নেমে এসেছেন। অতঃপর চেম্বার জজ সেই রায়টি স্থগিত করেছেন। আজ সেই রায় আবার পুনরায় হবার কথা। আমরা এখনো জানি না সেটি কী হবে। আমরা বিচার বিভাগের প্রতি আশা রাখি তারা ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারে কোনোরূপ হস্তক্ষেপ করবেন না। যেমনটি গতকাল আমাদের ভিপি পদপ্রার্থী ৯ দফার ঘোষক আব্দুল কাদের বলেছেন, ডাকসুর সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, ডাকসুর সিদ্ধান্ত হাইকোর্ট থেকে হবে না। একই কথা আজকে আমরা আবারও বিচার বিভাগকে স্মরণ করাই দিতে চাই, ডাকসুর সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে। আপনারা ডাকসুকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না। একই সঙ্গে আমরা দুঃখের সহিত লক্ষ্য করেছি যেই রিট যিনি করেছিলেন একজন নারী পদপ্রার্থী, তাকে নিয়ে গতকাল তাকে গণধর্ষণের এক রকমের হুমকি দেওয়া হয়েছে। তাকে পলিটিক্যালি এবং লিগালি ডিল না করে একজন নারীকে গণধর্ষণের মতো হুমকি দেওয়া জঘন্য রকমের বাজে কাজ। এবং তিনি লিগালি বাংলাদেশে যে অধিকার রাখেন সেই অধিকারকে হরণ করা, তার যে পলিটিক্যাল রাইট আছে সেই রাইটকে হরণ করা। একই সঙ্গে আমরা দেখছি বিভিন্ন প্যানেলের নারী নেত্রীদেরকে নিয়ে একই রকমের বাজে স্লাট শেমিং ফেসবুকে একের পর এক চলছে আমরা দেখছি। এবং সেগুলোও খুবই দুঃখের সহিত, লজ্জার সহিত আমাদের বলতে হবে সেটিও করছেন কোনো কোনো রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা। আমরা যেমন করে নারীদের জন্য একটি কমফোর্টেবল পলিটিক্যাল স্পেস তৈরি করতে চাই, একই সঙ্গে একটি সুষ্ঠু নির্বাচন, একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য যে সকল নারী প্রার্থী এবং ভোটাররা রয়েছেন তাদেরকে একটি কমফোর্টেবল স্পেস দেওয়াটা আমাদের জন্য অতীব জরুরি। আমরা দেখেছি গতকাল যেই ব্যক্তি সার্জেন্ট জহুরুল হক হলের যেই শিক্ষার্থী, সেই নারী প্রার্থী ফাহমিদাকে গণধর্ষণের হুমকি দিয়েছেন, তার ফেসবুক প্রোফাইল ঘেটে আমরা একটি নির্দিষ্ট রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে কিছু সংশ্লিষ্টতা পেয়েছি। তারা সেটি প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখ্যান করলেও একটি প্রশ্ন থেকে যায়, যেই প্রশ্নটি বিগত 1 বছর ধরে আমরা নানা সময় আলোচনা করেছি। ইসলামী ছাত্র শিবির কখনোই পরিষ্কার করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে তাদের কতজন নেতাকর্মী রয়েছেন এবং তারা কারা। যখন তারা এটি পরিষ্কার করেন না এবং কোনো একজন ব্যক্তির ফেসবুক প্রোফাইল ঘেটে আমরা সেই দলটির নানা সমর্থনমূলক কার্যক্রম দেখতে পাই, তখন আমাদের ধারণা করতে হয় সেই ব্যক্তির ইসলামী ছাত্র শিবিরের কর্মী। যদি ইসলামী ছাত্র শিবির প্রকাশ করতো শহীদ সার্জেন্ট জহুরুল হক তাদের কর্মী কারা, তাদের সমর্থক কারা, তাদের সদস্য কারা, যদি তারা সেটি প্রকাশ করতেন তাহলে আমরা এই সন্দেহটা আর করতাম না। আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে গেলে এক ধরনের অস্থিরতা তৈরি করা হয়েছে। এই অস্থিরতাগুলো কৃত্রিম অস্থিরতা। এগুলো তৈরি করার পিছনে আমরা দেখেছি যে ষড়যন্ত্র তত্ত্ব আছে বিভিন্ন। আমরা শুনছি হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে বিনিয়োগ করা হয়েছে যেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে তোলা যায়। এই অস্থিতিশীল করে তোলার চেষ্টা হিসেবে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ম্যাসাকার হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। একই রকম পরিস্থিতি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে পারত। আমরা দেখেছি ডাকসু নিয়ে হাইকোর্টে যে একজন আপিল করেছেন একজনের প্রার্থিতা বাতিলের জন্য, কিন্তু সেটা পরবর্তীতে পুরো নির্বাচনটাকে স্থগিত করে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিল। যদিও পরবর্তীতে সেটা অন্য আরেকটা আদালতের মাধ্যমে বাতিল হয়, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আমরা আশা করছি যেই সিদ্ধান্ত আসবে, চূড়ান্ত রায় বা চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা শিক্ষার্থীদের পক্ষে যাবে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী চায় তার পক্ষে যাবে। কারণ ডাকসুর সিদ্ধান্ত বাইরে থেকে নির্ধারিত হবে, এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের চরিত্রের সাথে যায় না। আমরা একই সাথে লক্ষ্য করেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যারা নারীরা সামনে এসেছিলাম, আমরা যারা আগেও ছিলাম, আমরা যারা অভ্যুত্থান পরবর্তী সময়ে কথা বলেছি, অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক নতুন করে নারীরা রাজনীতির ব্যাপারে সচেতন হয়েছেন, সামনে এসে নিজেদের অধিকার আদায়ের জন্য কথা বলছেন, তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। ডাকসুর যখন এসেছে, ডাকসুর যখন আভাস আমরা পেয়েছি, আমাদের কাছে মনে হয়েছে যে নারীদের জন্য একটা কমফোর্টেবল পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এবং ডাকসুর মাধ্যমে সুন্দর একটা ক্যাম্পাস আমরা পাবো, নারীদের জন্য একটা সহনশীল ক্যাম্পাস পাবো। এই আশা নিয়ে বেশ ভালো সংখ্যক নারীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় সংসদ সহ হল সংসদে অনেক নারীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই সকল নারীকে সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতার পাশাপাশি
মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। সেই হেনস্থাটা করা হচ্ছে কিভাবে? স্লাট শেমিং থেকে শুরু করে রেপ থ্রেট দেওয়া হচ্ছে তাদেরকে। আমরা দেখেছি গতদিন বিএম ফাহমিদা আলম নামে একজন যে রিট করেছিলেন, তার রিটের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেটা আমরা দেখতে চাই সে কার মদদে এটা করেছে। তার যে রাজনৈতিক যে স্ট্যান্ড, সেটাকে আমরা রাজনৈতিকভাবেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, তাদের প্রতিবাদ করতে চাই। আমরা প্রতিবাদও রাজনৈতিকভাবেই করেছি, আমরা কালকে মিছিল করেছি, আমরা সংবাদ সম্মেলনও করেছি, কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে এই রাজনৈতিক একটা মতবাদকে রাজনীতি দিয়ে মানে এখানে প্রতিবাদ না করে তাকে প্রতিহত করার বা তার বিরুদ্ধে কথা বলার একমাত্র মাধ্যম হিসাবে বেছে নেওয়া হয়েছে তাকে গণধর্ষণের জন্য তার দিকে পদযাত্রা, এরকম শব্দ আমরা দেখেছি। এবং এই শব্দ চয়ন করেছে এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমি জানি না বাংলাদেশ বাদে অন্য কোনো দেশে এখনো পর্যন্ত ওই আইন আছে কিনা যে গণধর্ষণের হুমকি দেওয়ার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে এখনো ছাত্র হিসাবে এই জায়গায় বহাল আছে। এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শতবর্ষী একটা বিশ্ববিদ্যালয়, যেখানে 46% নারী শিক্ষার্থী আছে, যেখানে ডাকসুতে এখনো পর্যন্ত নারী শিক্ষার্থীরা মানে প্রতিদ্বন্দ্বিতা করতে অগ্রগামী, সেখানে একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই এবং তার যে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে অস্বীকার করে দেওয়া হয়েছে। খুব ক্লিয়ারলি বলা হয়েছে সে ওই রাজনৈতিক দলের না। আমরা বারবার যখন বলেছি, শিবিরকে আমরা বারবার আহ্বান জানিয়েছি, আপনারা আপনাদের যে কমিটি আছে হলগুলোতে যে মানুষরা আপনাদের জন্য কাজ করে তাদের যে তালিকা আছে সেই তালিকাটা আপনারা স্পষ্টভাবে উপস্থাপন করেন আমাদের কাছে, শিক্ষার্থীদের জানান আপনাদের জন্য কারা কাজ করে। কিন্তু তারা বারবার এটাকে ডিনাই করেছে, তারা এগুলো সামনে আনেনি, নামগুলো সামনে আনেনি এবং এর পিছনে তাদের কি রাজনীতি আছে জানি না। যখনই কোনো একটা তীর তাদের দিকে ঘুরে যায়, তাদের বিরুদ্ধে চলে যায়, ওই মানুষটা দীর্ঘদিন যাবত তাদের সাথে সংশ্লিষ্টতা থাকলেও তাকে ডিনাই করে দেওয়া হয় যে সে আমার দলের না। এইভাবে একটা বিশ্ববিদ্যালয়ের সুস্থ রাজনৈতিক চর্চা কখনো চলতে পারে না। আমরা যে সুস্থ রাজনৈতিক চর্চার কথা বলি, সেখানে সবার মতাদর্শকে যেন স্পষ্টভাবে প্রকাশ্যভাবে প্রকাশ করতে পারে। এই ক্যাম্পাসের জন্যই 24-এর অভ্যুত্থান হয়েছে। 24-এর অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে এইভাবে লুকোচুরি করে রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার কোনো কারণ আমরা দেখি না। আমরা চাই সবাই প্রকাশ্যে এসে রাজনীতি করুন, সবাই সবার মতাদর্শকে তুলে ধরুন। শিক্ষার্থীদের যার মতাদর্শ পছন্দ হবে তার দলে যাবে, যার পছন্দ হবে না সে তার দলে যাবে না। কিন্তু এই ধরনের নোংরামি এভাবে চলতে পারে না। ডাকসুকে কেন্দ্র করে আর কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হোক এটা আমরা চাই না। আমরা চাই এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ডাকসু হচ্ছে সেই ডাকসুকে কোনোভাবেই যেন প্রতিবন্ধকতা দিয়ে বন্ধ করে দেওয়া না হয়। আমরা চাই ডাকসু হবে এবং ডাকসুর পরিবেশ যেন স্থিতিশীল থাকে, ডাকসুর পরিবেশ যেন সহনশীল থাকে, ডাকসুর প্রার্থীরা যেন সহনশীলতার চর্চা করে। আমরা এই ধরনের ডাকসু চাচ্ছি এবং ডাকসুর পরবর্তীতেও যেন এই চর্চাটা নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, গোষ্ঠীবাদী অপরাজনীতি নিপাত যাক, মানবতা মুক্তি পাক, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। আমরা সংখ্যাগরিষ্ঠ ছাত্র সমাজ যদি নিম্নলিখিত দাবিগুলোর ভিত্তিতে ঐক্যবদ্ধ হই এবং তারই পরিপ্রেক্ষিতে তারা যদি আমাকে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থী তাহমিনা আক্তারকে ভোট দেয়, তাহলে আমি নিচের বিষয়গুলো বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমার ইশতেহারের শুরুতে যে বিষয়টি আমি দেখেছি, শিক্ষার্থীদের সবচেয়ে বেশি দাবি যেটা যে আমাদের দীর্ঘ একটা সময় গ্যাপের পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা জানি প্রতি বছরই ডাকসু নির্বাচন হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কারণে দলীয় আধিপত্য হোক, সেটা আমাদের প্রশাসনের ব্যর্থতা হোক, আমাদের ডাকসুটা প্রতি বছর সংগঠিত হচ্ছে না। তো আমি আমার ইশতেহারে সবার প্রথমে যে বিষয়টি গুরুত্ব দিব সেটা হচ্ছে প্রতি বছর ডাকসুটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এবং দ্বিতীয়ত আমার যে সহপাঠী সিনিয়র জুনিয়র অনেকের সাথে কথা হয়েছে এবং তাদের যে বিষয়টি তারা দলীয় আধিপত্য মুক্ত একটি সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা ক্যাম্পাস চাই। তারই পরিপ্রেক্ষিতে আমার দ্বিতীয় ইশতেহারে আমি রেখেছি দলীয় আধিপত্য, দলীয় জবরদখল ও দলীয় সংঘাতমুক্ত ক্যাম্পাস, যেখানে রাজনীতির কোনো কাদা ছোড়াছুড়ি থাকবে না।
আমি আমার আদর্শটা তুলে ধরবো, আরেকজন যে আদর্শ ধারণ করে সে সেটা তুলে ধরবে, এবং সেটা একাডেমিক চর্চার মাধ্যমে, কখনোই কাদা ছোড়াছুড়ির মাধ্যমে না। কে কি করে, আমি নিজে উপরে উঠবো কিন্তু অপরকে নিচে নামানোর ধান্দা আমার নেই। তো তারই পরিপ্রেক্ষিতে আমি এমনই একটা ক্যাম্পাস গড়ব যেখানে সবাই মুক্ত স্বাধীনভাবে যার যার চেতনা, মতামত, ধর্ম, পথ, সংস্কৃতি সব কিছু নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে। এবং পরবর্তীতে যে বিষয়টি উল্লেখযোগ্যপূর্ণ সেটা হচ্ছে মুক্ত জ্ঞান চর্চার ও স্বাধীন জীবন বিকাশে শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস ও নিরাপদ হল। আপনারা জানেন ইতিমধ্যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যেখানে বেশিরভাগ শিক্ষার্থীদের চাওয়া ছিল যে হলগুলোতে যে দলীয় রাজনৈতিক দলের যে শাখা কমিটি এগুলো থাকবে না, কিন্তু ইতিমধ্যে আপনারা অবগত আছেন একটা দল তাদের হচ্ছে বিভিন্ন হলে কমিটি দিয়েছে এবং ইতিমধ্যে আমরা এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এবং পরবর্তীতে যেন কোনো রাজনৈতিক দল তাদের যে কমিটি বা হচ্ছে ওইরকম এগুলি দলীয় কার্যকলাপ হলগুলোতে পরিচালনা করতে না পারে সেই বিষয়ে আমি আমার সর্বোচ্চ জোর দিয়ে কাজ করব ইনশাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষপাতিত্ব। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে নির্বাচনী প্রচারণা কার্যাবলী বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তারা বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন করার ফলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ প্রশাসন নিচ্ছে না, বা নিলেও সেটা যেরকম স্ট্রিক্ট হওয়ার কথা সেরকম স্ট্রিক্টলি নিচ্ছে না। তো তারই পরিপ্রেক্ষিতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক মণ্ডলী ও ছাত্র সংসদকে সব ছাত্রছাত্রী সবার কল্যাণে সবার প্রতিনিধিত্ব করতে হবে। যে দল থেকেই নির্বাচিত হোক দলীয় বৈষম্য করা যাবে না। সকল পরীক্ষার ফি বন্ধ করতে হবে। এবং আপনারা জানেন প্রতি বছর আমাদের ইয়ার চেঞ্জের পরে যে ভর্তি ফি এটা মোটামুটি একটা ভালো অঙ্কের, এবং আমরা এখানে যারা শিক্ষার্থী হিসেবে আছি সবাই এলিট ক্লাস থেকে আসিনি, বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে আসা, এবং প্রতিদিনই তাদেরকে টিউশন ফি এবং বিভিন্ন বিষয়ে খুব মেন্টালি ফিজিক্যালি প্রেশারের মধ্যে থাকতে হচ্ছে। তো দেশের মধ্যে বিভিন্ন সেক্টরে আমরা দেখছি কত দুর্নীতি হচ্ছে, কোটি কোটি লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। তো আমি মনে করি সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যদি এই পরীক্ষার ফি অথবা ভর্তি ফিটা বাদ দেওয়া হয় তাহলে এত বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে না। তারই পরিপ্রেক্ষিতে আমি সকল পরীক্ষা এবং ভর্তি ফি যারা হচ্ছে এয়ার চেঞ্জের সময় যে ভর্তি ফিটা দেয় সেটা বন্ধের জন্য কাজ করব। ছাত্র সংসদ তহবিলের 2/3 গরিব ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে। তারপর যে বিষয়টি সেটা হচ্ছে আসন, শিক্ষক ও আবাসিক হল বাড়াতে হবে। সকল প্রকার কোটা বন্ধ করতে হবে। বেশিরভাগ ডিপার্টমেন্টে আমরা যে বিষয়টা খেয়াল করি যে ক্লাসের ব্যাপারে আমরা হচ্ছে ক্লাসরুম পাই না ক্লাস করার জন্য। হয় কি একটা কমন ক্লাসরুম থাকে যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস হয়, তো এত টাকা বাজেট হয়, তো সেগুলোর বাস্তবায়ন কোথায়? তো তারই পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে পরবর্তীতে যে বিষয়টাতে জোর দেব সেটা হচ্ছে আসন ব্যবস্থা নিশ্চিতকরণ প্রতিটা শিক্ষার্থীদের জন্য। আপনারা জানেন প্রতি বছর বিগত সময়গুলোতে আমরা দেখেছি আসন সংকটের সমস্যার কারণেই কিন্তু দলীয় রাজনীতির যে অনুগ্রহ সেগুলো আমাদের গ্রহণ করতে হয়েছে, এবং সেখানেও মূল দোষ আমি দিব প্রশাসনের রাজনীতির। কারণ প্রশাসন যদি চাইতো যে শিক্ষার্থীদের প্রতি বছর আসনের বিষয়টি নিশ্চিত করবে, তাহলে তারা সেটা যদি নিশ্চিত করতো তাহলে তাদের কখনোই দলীয় রাজনীতির যে সহানুভূতি, যে সাহায্য সেটা নিতে হতো না। তো সেটা নিতে না হলে তাদের কিন্তু তাদের পিছনে ঘুরতে হতো না, তাদের ক্যারিয়ার, এডুকেশন, শিক্ষার্থীর যে শিক্ষাবান্ধব পরিবেশ সেটাও নষ্ট করতে হতো না। তো তারই পরিপ্রেক্ষিতে আমি শিক্ষকদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কেবলমাত্র শিক্ষক হিসেবে সবাইকে যেন সার্ভ করে, সবাইকে যেন ট্রিট করে, এই ক্যাম্পাসে যেন তাদের কেবলমাত্র শিক্ষক হিসেবে পরিচিতি থাকে, তাদের পার্সোনাল লাইফে রাজনীতি থাকতে পারে সেটা ক্যাম্পাসের বাইরে। শিক্ষার্থীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে তারা যেন সেই দলীয় মতপথ দ্বারা প্রভাবিত না হয় সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সবার মত প্রকাশের গণতান্ত্রিক মানবিক পরিবেশ বজায় রাখতে হবে, এবং বিশেষভাবে ধর্মের নামে উগ্রবাদী সন্ত্রাসী চক্রের নিপীড়ন থেকে ছাত্রীদের স্বাধীন ও মুক্ত জীবনের বিকাশ নিশ্চিত করতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটা প্যানেলের বিলবোর্ড টানানোর পরে ওই বিলবোর্ডে একটা বোনের ছবিতে বিকৃতি করা হয়েছে, এবং সেটার ব্যাপারে আমি
তাদের আচরণে এটা হচ্ছে নির্বাচন বিধি লঙ্ঘন। এটা একই সাথে আমি মনে করি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, কিন্তু তারপরেও যখন একটা বোনের ছবিকে বিকৃত করা হয়েছে প্রশাসনের অবশ্যই দায়িত্ব ছিল সেটা খুবই স্ট্রিক্টলি মেনটেন করা, কিন্তু আমি ওই রকম প্রশাসনের পদক্ষেপ দেখিনি। এবং গতকালকে যে বিষয়টা যে ক্যাম্পাসে আসলে আমরা বোনরা নিরাপদ কিনা, আপনারা ডাকসুতে নারীদের যে অংশগ্রহণ সেটা অবশ্যই সীমিত, সেটা আপনারা লক্ষ্য করেছেন। এবং প্রশাসনের যে দায়সারা ভাব, আমি মনে করি সেটার জন্য নারীরা নিরাপত্তা ফিল করছে না, তারা সামনে আসতে চাচ্ছে না। কারণ এখানে তারা যদি একটা অন্যায়ের বিরুদ্ধে মানে খুব ইনস্ট্যান্টলি ব্যবস্থাটা গ্রহণ করতো, তাহলে কিন্তু নারীরা সাহস পেত যে না, প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারছে, আমরা রাজনীতিতে অংশগ্রহণ করব, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করব, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তো আরেকটি বিষয় যে অনেকে শুধু বোনদের জন্য নিরাপদ ক্যাম্পাসের কথা বলে, কিন্তু আমি বলবো যে ভাই বোন সবাই সমান। এখানে প্রাথমিকভাবে আমরা সবাই মানুষ এবং তারপরে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী। তারই পরিপ্রেক্ষিতে আমাদের সবার জন্য একটা নিরাপদ, শিক্ষাবান্ধব, আধুনিক জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট এই সিদ্ধান্তের কথা জানান। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রেভট লিখেছেন, প্যালেস্টাইনকে জাতিসংঘ অধিবেশনে স্বীকৃতি দেবে বেলজিয়াম, একই সঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে 12টি কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর মধ্যে রয়েছে দখলকৃত ফিলিস্তিনি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানির সাথে সরকারি ক্রয় নীতির পুনর্মূল্যায়ন। প্রেভট আরও বলেন, গাজা সহ ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের কারণেই বেলজিয়াম এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো জুলাইয়ে ঘোষণা দিয়েছিলেন যে তার দেশও সেপ্টেম্বরে 9 থেকে 23 তারিখ পর্যন্ত নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 147টি দেশ বা 75% ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। বেলজিয়ামের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন ইসরায়েলের গাজা অভিযানে এখনো পর্যন্ত অন্তত 63,459 জন নিহত হয়েছেন এবং আহত 1,60,000-এরও বেশি মানুষ। এছাড়া গত জুলাইয়ে বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে 2 ইসরায়েলি সেনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আমরা প্রত্যেকে জানি 5 আগস্টের পর আনুষ্ঠানিক কোনো নির্বাচন হলে সেটা ডাকসু নির্বাচন হচ্ছে। এই ডাকসু নির্বাচনকে ঘিরে প্রত্যেকের একটা উত্তেজনা কাজ করছে, একটা উৎফুল্লতা কাজ করছে। ডাকসু নির্বাচন কেমন হতে যাচ্ছে, কারণ ডাকসু নির্বাচনের রেজাল্টের উপর আসন্ন সংসদ নির্বাচন অনেকটা ডিপেন্ড করবে। মানুষ বুঝে নিবে সংসদ নির্বাচন কেমন হবে। তাই ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। দেশ রক্ষার, দেশের মানুষের পক্ষে কথা বলার। আমরা জানি এই বাংলাদেশের যত আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর সূত্রপাত। বিগত যে 5 আগস্টের আন্দোলন সেটার সূত্রপাত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তাই ডাকসু নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব গ্রহণ করতে হবে। বিশেষভাবে আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা যদি সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে এই ডাকসু নির্বাচনকে পরিচালনার সহযোগিতা করেন এবং আপনাদের মাধ্যমে আমরা এই ডাকসু নির্বাচন যারা পরিচালনা করবে তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা এই ডাকসু নির্বাচন সুষ্ঠু করুন এবং দলীয় পক্ষপাতদুষ্ট না হয়ে নিরপেক্ষ ভূমিকা রেখে ডাকসু নির্বাচনটা যাতে সবাই সুন্দরভাবে, ভালোভাবে, সুশৃঙ্খলভাবে এবং নিরাপত্তার সাথে ভোট প্রয়োগের মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা ডাকসুর রেজাল্ট আনতে পারে, সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। আমরা ইতিমধ্যে যেটা ডাকসু নির্বাচনকে কেন্দ্র রেখে কিছু শৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। গতকালকের ঘটনা আপনারা প্রত্যেকে জানেন। যে কোনো একটা দলের ব্যাপারে যদি কারো আপত্তি থাকে সেটা রিট করতে পারে, যদি সেটা তার পক্ষে বৈধ মনে হয় রিট করতেই পারে। আমার ব্যাপারে যদি কোনো অবজেকশন থাকে কারো, সে রিট করতে পারে, তার একটা অধিকার থাকতে পারে। এবং আমি এটাকে আইনিভাবে লড়াই করব যে না, আপনি আমার ব্যাপারে যে অভিযোগ দিচ্ছেন আমি ওটা না, এটা আইনি লড়াই হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাই, এই গতকালকের একটা রিটকে কেন্দ্র করে প্রথমত ডাকসু নির্বাচন স্থগিত করা হয়, পরবর্তীতে আবার সেটাকে বলবৎ রাখা হয়। এটাকে কেন্দ্র করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী, যার দলীয় পরিচয় হিসেবে আমরা ইতিমধ্যে পেয়েছি,
যে ছাত্র শিবিরের সংগঠনের সাথে সম্পৃক্ততা আছে, সেটা আপনারা প্রত্যেকে জানেন। তাহলে সরাসরি যে বোনটা রিড করলো সেই বোনের ব্যাপারে এভাবে গণধর্ষণের যে হুমকি, এটা আসলেই কারোর জন্য কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেখানে মানুষ সভ্য হবে, মানুষ হওয়ার জন্য বাংলাদেশের উচ্চ সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে বলা হয় এবং প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কোনো একজন স্টুডেন্ট যখন একজন ছাত্রীকে এভাবে গণধর্ষণের হুমকি দেয়, এটা আসলে আমাদের প্রত্যেকের জন্য একটা অশনি সংকেত। এই ধরনের ব্যক্তিগুলো যখন এই ডাকসু নির্বাচনে ক্যান্ডিডেট হয়ে বা প্রার্থী হয়ে জয়ী হবে, তাহলে এটা সবার জন্য একটা ক্ষতিকর দিক আমরা দেখতে পাচ্ছি এখন থেকে। যাই হোক, আমরা একটা দর্শনভিত্তিক দল, আমরা ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ আমাদের রাজনৈতিক দল হিসেবে আছে, 46 নম্বর নিবন্ধিত দল। আমাদের দলের যিনি চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত, তিনি আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন যে মানুষ, মানবতা, মানবতার রাজনীতি, মানবতার সমাজ, মানবতার রাষ্ট্র বিশ্ব। কারণ ক্যাম্পাসটা সকল মানুষের, এখানে সব ধর্মের স্টুডেন্ট এখানে লেখাপড়া করে, সব জাতিগোষ্ঠীর স্টুডেন্ট এখানে লেখাপড়া করে। এখানে চাকমা থেকে শুরু করে একেবারে বিভিন্ন দল মতপথ বিশ্বাসী মানুষ স্টুডেন্ট এখানে লেখাপড়া করে। তাহলে এক্ষেত্রে ক্যাম্পাসটা সর্বজনীন হওয়াটাই মানে নিয়ম, বা এটাই কথা যে সর্বজনীন হতে হবে। তাহলে এই সর্বজনীন ক্যাম্পাস যদি কেউ তৈরি করতে চায়, এই ডাকসু নির্বাচনের যেই প্রার্থীরা তারা যদি সকলের অধিকার বাস্তবায়নের জন্য যেতে চায়, তাহলে সে কখনো একক দলের প্রতিনিধি হতে পারে না, সে একক জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে পারে না। তাকে প্রত্যেকটা মানুষের প্রতিনিধিত্ব করতে হবে, প্রত্যেকটা মতপথ বিশ্বাসীর বা চেতনার মানুষকে তাকে গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেকের অধিকার তাকে স্বীকার করে নিতে হবে যে এখানে যার যার মতপথ বিশ্বাস নিয়ে চলবে, কেউ কাউকে আঘাত করবে না, কেউ কারোর উপর কোনো বিশ্বাস চেতনা চাপিয়ে দিবে না। এরকম যদি ডাকসুর নির্বাচনের পরবর্তী যদি এরকম একটা প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, তাহলে তাদের মাধ্যমে সর্বজনীনতা রক্ষা করা সম্ভব। অন্যথায় হয়তো এটা একক ধর্মের একটা গোষ্ঠীবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী একটা প্যানেল হয়ে যাবে, আর না হয় এটা জাতিগোষ্ঠী একক জাতিবাদী একটা প্যানেল হবে যেখানে সর্বজনীনতা আসবে না। আমরা ইতিপূর্বে ডাকসুর প্রত্যেকটা নির্বাচন আমরা দেখেছি এবং এই ডাকসু নির্বাচনের পরবর্তী যে ভিপিরা যারা নির্বাচিত হয়েছে তারা একক কণ্ঠে কথা বলেছেন, একটা দলের পক্ষে হয়ে কথা বলেছেন, প্রত্যেক ছাত্রের পক্ষে, প্রতিষ্ঠানের পক্ষে, ক্যাম্পাসের উন্নতির পক্ষে তারা যদিও বা নির্বাচনের আগে তারা বলেছেন, কিন্তু বাস্তবায়ন আমরা সেটা দেখিনি। তো আমরা যেটা বলতে চাই যে প্রাকৃতিক শক্তির পর রাজনীতি জীবন ও দুনিয়ার প্রধান নিয়ন্ত্রক শক্তি, রাজনীতি জীবননীতি, রাজনীতির বাইরে জীবনের কিছুই নেই। মন, মগজ, চিন্তা, চেতনা, শিক্ষা, সংস্কৃতি, রুটি রুজি, নিরাপত্তা, অধিকার, জীবনের স্বাধীনতা, বিকাশ সব কিছুই রাজনীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। অরাজনৈতিক হওয়া মানব জীবন শিকার এবং মিথ্যা অবিচার, স্বৈরদস্যুতার গ্রাসে আত্মসমর্পণ করা, মানবতা বিধ্বংসী একক গোষ্ঠীবাদী কোনো স্বৈর রাজনীতির সমর্থন, সত্য মানবতার বিরুদ্ধে যুদ্ধে শরিক হওয়া এবং জীবন মিথ্যা ও অন্যায় অবিচার স্বৈরতার অংশ হয়ে যাওয়া, একক ধর্মের নামে একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি ও একক বস্তুবাদী জাতীয়তাবাদী স্বৈর রাজনীতি, এই দুই স্বৈর রাজনীতিই অমানুষ হওয়া, সত্য ও মানবতার বিলুপ্তি, মানব জীবনের সকল দুর্দশা, সংকট, খুন, গুম, যুদ্ধ, রাষ্ট্রীয় সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি, মানবতা বিধ্বংসী সকল অন্যায় অপরাধের মূল, সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাদিক প্রিয় নবীর দেওয়া, সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসা ও সুরক্ষায়, সব মানুষের মানবিক স্বার্থের ধারক, সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি, সকল অপশক্তির স্বৈর রাজনীতির বিনাশী গ্রাস থেকে সব মানুষের সুরক্ষায় একমাত্র রাজনীতি, মানব জীবনের একমাত্র বৈধ ও প্রাকৃতিক রাজনীতি। আল্লামা ইমাম হায়াত মানবতার রাজনীতির প্রবর্তক, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা। মানবতার রাজনীতির আলোকে সব ধর্মের, সব মতপথের, সব মানুষের সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মর্যাদা, মালিকানা ভিত্তিক, বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, সর্বজনীন মানবতার রাষ্ট্র, প্রতিটি মানুষের বিশ্ব নাগরিকত্ব ও বিশ্ব সম্পদে সমান মালিকানা ভিত্তিক মানবতার দুনিয়া, এ স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি বেসড অন অথরিটি অফ এভরি লাইফ, এর লক্ষ্যে আগামী ডাকসু নির্বাচনে আমরা বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের যে ভিপি পদপ্রার্থী তাহমিন আক্তার, যার দর্শন বিভাগ 2019 বিশ্বের সেশন ব্যালট নং 10, আমরা তাকে আমাদের ভিপি পদপ্রার্থী হিসেবে আমরা মনোনীত করেছি এবং অলরেডি এই ভিপি পদপ্রার্থী তাহমিন আক্তার প্রচারণা করছেন। তার পক্ষ থেকে আমরা এই আমাদের নির্বাচনী ইশতেহার শুনব এবং পরবর্তী আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা সেই কোয়েশ্চেনগুলো করবেন, আমরা এই কোয়েশ্চেনের আনসার দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদেরকে সবাইকে আমরা আবার উদ্যত আহ্বান জানাবো। বিশেষ করে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে গতকালকের যে ঘটনা, এই যে গণধর্ষণের হুমকি দেওয়ার এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই নিন্দা জানাচ্ছি। এই ধরনের কোনো আচরণ কারো পক্ষ থেকে শুভনীয় নয়, তাও বিশ্ববিদ্যালয়ের একজন
ছাত্রের পক্ষ থেকে এই ধরনের আক্রমণ, কারণ তাদের পূর্বপুরুষরা এই 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 নেচারেই তাদেরকে গড়ে তুলেছে। তাদের পূর্বপুরুষরাও গণধর্ষণের সাথে সম্পৃক্ত ছিল, এই জন্য তারাও এখন গণধর্ষণের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে। তাই এই ধরনের ব্যক্তিগুলোকে এবং এই ধরনের দলমত যারা পোষণ করে, মতবাদ যারা পোষণ করে, যারা অন্যের মতকে গুরুত্ব দেয় না, যারা মতের অমিল হলে মারো, কাটো, আঘাত করো, উৎখাত করোকে বৈধতা মনে করে, যারা ইসলামের দোহাই দিয়ে ইসলামকে ব্যবহার করে, ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান, ইসলামের নামটাকে ব্যবহার করে ইসলামের মুখোশে জঙ্গিবাদী, উগ্রবাদী, অপরাজনীতি যারা লালন করে, এই ধরনের ক্যান্ডিডেট যারা, তাদেরকে যদি আমরা জয়যুক্ত করি, তাহলে আমরা যেই ক্যাম্পাস চাই, মানবিক ক্যাম্পাস, সকল শিক্ষার্থীর ক্যাম্পাস এবং শিক্ষাঙ্গন হোক সকলের পরিচয় শিক্ষার্থী। 2019 সালের ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা স্বাধীনভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে সেই নির্বাচনটি যে সার্বজনীনভাবে সুষ্ঠু হয়নি তা ঘোষণা করেছিল। সে সময়ের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা তখন নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে বাধাগুলো চিহ্নিত করে সেগুলো অপসারণে তৎকালীন প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম। এবারও 2025-এর ডাকসু নির্বাচনের আগে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নানা ফোরামে নানা প্রস্তাব পেশ করেছি। তারপরেও উদ্ভূত পরিস্থিতিতে আমরা আরও কিছু বিষয়ে এবারে নির্বাচন কমিশনকে সতর্ক করতে চাই। সেজন্যই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আয়োজিত সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। প্রথমত, ডাকসু নির্বাচনের জন্য মোট ভোটারের অনুপাতে যথেষ্ট সংখ্যক বুথ নিশ্চিত করতে হবে। যথাযথভাবে ব্যালট যাচাই করে ভোটদানের জন্য প্রত্যেক ভোটারের কত সময় লাগবে তা বাস্তবসম্মতভাবে নির্ণয় করে তার ভিত্তিতেই বুথের ব্যবস্থা করতে হবে। এই প্রাক্কলন অনুযায়ী প্রয়োজন হলে বুথের সংখ্যা বাড়াতে হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। তবে এখনও বুথের সংখ্যা যথেষ্ট নয় বলে আমরা মনে করি এবং প্রাক্কলন অনুযায়ী সংখ্যা নির্ধারণের দাবি জানাই। দ্বিতীয়ত, আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটদানের সময়সীমা বিকাল 5টা পর্যন্ত বর্ধিত করতে হবে। তৃতীয়ত, কতগুলো বুথ হবে এবং কত সময় লাগবে তার সুস্পষ্ট পরিকল্পনা শিক্ষার্থীদের সামনে উপস্থিত করতে হবে। শিক্ষার্থীদের কোনো অভিযোগ বা দ্বিমত থাকলে সে বিষয়গুলো সমাধান করে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। চতুর্থত, ভোট গণনা প্রক্রিয়াকে কার্যকরী ও স্বচ্ছ করার জন্য কর্তৃপক্ষকে যৌক্তিক পদক্ষেপ নিতে হবে এবং এই প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতিনিধিদের সাথে আলোচনার জন্য দৈনিক একটি নির্ধারিত সময়ে বসতে হবে। পঞ্চমত, নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে আচরণবিধি ও এর লঙ্ঘন সংক্রান্ত সকল কেন্দ্রীয় সিদ্ধান্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করতে হবে এবং সেগুলো যেন কোনো পক্ষের প্রতি বৈষম্যমূলক না হয় তা নিশ্চিত করতে হবে। কোন বিধি লঙ্ঘনের জন্য কোন শাস্তি নির্ধারণ তা কোথাও উল্লেখ করা না থাকায় ঢালাওভাবে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এবং এ সংক্রান্ত তথ্য জানানো হলেও কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে আমরা দেখছি না। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাকে অথবা সেই প্যানেলকে উল্লেখিত সুনির্দিষ্ট শাস্তির মুখোমুখি করতে হবে। নির্বাচন প্রক্রিয়ায় দায়িত্ব পালনের জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিযুক্ত করার ক্ষেত্রে যে কোনো বৈষম্য যেন না হয় তা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী বাছাইয়ের পর্যায়ে পদ্ধতিগতভাবে স্বচ্ছতা বজায় রাখতে হবে। সপ্তম, আমরা বলতে চাই সাইবার বুলিং বন্ধ করার জন্য উদ্যোগ নিতে হবে। বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সম্পর্কে অরুচিকর পোস্ট ও মন্তব্য সহকারে আক্রমণ করা হয় এমন কিছু গ্রুপ আছে বা পেজ আছে যেখানে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। এগুলো প্রশ্নবিদ্ধ করতে হবে এবং এই উপস্থিতিতে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে যে ক্ষুণ্ণ করে এবং শিক্ষার্থী ও শিক্ষক কমিউনিটির জন্য যে অপমানজনক তা আমরা ইতিমধ্যে দেখে এসেছি। এই বিষয়গুলো বিবেচনা করে এখনই কোনো পদক্ষেপ নিতে হবে। এ ধরনের পেজ বা গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একেবারে সময়ের দাবি। অষ্টম, আপনারা জানেন হাইকোর্টে একজন প্রার্থীর রিটের বিষয়কে কেন্দ্র করে সেই নারী প্রার্থীকে সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে গণধর্ষণের হুমকি দিয়েছে বলে আমরা দেখেছি। হুমকিদাতা আলী হোসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
আমরা জানি যে উনি পাবলিকলি অ্যাপোলজি জানিয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, কিন্তু এটা যথেষ্ট নয়। এবং এরকমভাবে আগেও দেখা গেছে যে অনেকে এ ধরনের পোস্ট দিয়েছে, মানহানিকর পোস্ট দিয়েছে এবং নানান রকমের যৌন হয়রানিমূলক কথাবার্তা তারা অনলাইনে ছড়িয়েছে, কিন্তু সেগুলো ক্ষমার যোগ্য নয়। এগুলোকে একটা শাস্তির আওতায় আনতে হবে বলে আমরা মনে করি। নবম, অনাবাসিক শিক্ষার্থীদের ভোটদানের উদ্দেশ্যে ক্যাম্পাসে নিরাপদে আগমন নিশ্চিত করার জন্য প্রয়োজন অনুসারে বাস ও ট্রিপের সংখ্যা বাড়াতে হবে। এ বিষয়ে প্রয়োজনে বাড়তি বাজেট বরাদ্দ দিতে হবে। দশম, বিশ্ববিদ্যালয় প্রথমে 7 থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত সকল পরীক্ষা ও ক্লাস বাতিল করেছিল। পরবর্তীতে তারা 7 তারিখের পরীক্ষা ও ক্লাস বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করে 8 থেকে 10 তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করে। আমরা মনে করি শুধু নির্বাচনের দিনে ক্লাস ও পরীক্ষা একযোগে বন্ধ করা এবং নির্বাচনের আগের 2 দিন অর্থাৎ 7 ও 8 তারিখ কেবল পরীক্ষা স্থগিত থাকলেও ক্লাস চালু রাখা যৌক্তিক। অর্থাৎ আমরা 7 তারিখের যে পরীক্ষা সেটা বাতিল হলে আমরা মনে করছি না এখানে কোনো সমস্যা আছে। আমরা মনে করছি 7 তারিখ এবং 8 তারিখ যদি পরীক্ষা ক্লাস বন্ধ থাকে তাহলে সেটা সমস্যাজনক। আমরা এ প্রস্তাব বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা আশা করছি। একাদশ, ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের কারণে ব্যবস্থাগত অসুবিধা সৃষ্টি হচ্ছে। নির্বাচনের দিন এ ধরনের ঘটনা এড়াতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে পর্যবেক্ষক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সকল পক্ষের প্রতিনিধি, পোলিং এজেন্টদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। দ্বাদশ, আমাদের দাবি হচ্ছে সংবাদ মাধ্যম কর্মী এবং সামাজিক মাধ্যমের সংবাদ সংগ্রাহকদের আচরণবিধি মেনে চলার জন্য ব্যবস্থা নিতে হবে এবং সুস্পষ্ট নির্দেশনা থাকতে হবে যাতে এগুলো নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। ত্রয়োদশ, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক যেভাবে 2019 সালের ডাকসু নির্বাচন পর্যবেক্ষণ করেছিল সেই ধারা অব্যাহত রেখে আসন্ন নির্বাচনেও নেটওয়ার্ক সদস্যগণ স্বতন্ত্র ও স্বাধীনভাবে পর্যবেক্ষকের ভূমিকা পালন করবেন। এর সাথে আমরা আরেকটু বিষয় যুক্ত করতে চাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নিপীড়ন বিরোধী সেল রয়েছে। সেখানে যে কোনো যৌন হয়রানির বিষয়ে যে কোনো ধরনের অভিযোগ শিক্ষার্থীরা উপস্থাপন করতে পারে এবং এই ধরনের যেই ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে, যেই ঘটনাগুলো তৈরি হচ্ছে, যেটা আমরা গতকালও দেখেছি ফেসবুক পোস্টের মধ্য দিয়ে আমাদের সামনে এসেছে, এ ধরনের কিছু আমরা বলবো যে তদন্ত কমিটি গঠন না করে সরাসরি যৌন নিপীড়ন সেলের কাছে যেন সেটা অবহিত করা হয় এবং সেখান থেকে দরকার হলে এই যৌন নিপীড়ন সেল সেটার পদক্ষেপ, যৌন নিপীড়ন বিরোধী সেল এটার বিষয়ে পদক্ষেপ নেবে। রাজধানীতে টানা তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন। রোদ ও দাবদাহ এড়াতে অনেকেই আশ্রয় নিচ্ছেন ফুটপাতে বিক্রি হওয়া ঠান্ডা শরবত ও মৌসুমী টাকা চেপে আসলে গরম যে প্রচুর পড়ছে, আসলে মানুষ তো অনেক কাহিল হয়ে যাচ্ছে, অনেক জায়গায় দ্রুত যাচ্ছে, যেতে পারতেছে না। বাস থেকে নামছে, আমার অনেক খারাপ লাগতেছে, চিন্তা করলাম ভাই শরবতটা একটু খাই। প্রখর রোদে কাজ করতে হয় গুলিস্তান, মতিঝিল কিংবা পল্টনের ব্যস্ত সড়কেই। রিক্সা চালক, শ্রমিক কিংবা অফিসগামী সবার কাছ থেকে এক চুমুক ঠান্ডা শরবত যেন খানিকটা স্বস্তি। গরম পড়ছে, খায় জিনিস ভালো, খায় আসে টুকটাক আসে, কাস্টমারও ভালো লাগে, খায় গরমের মধ্যে এই শরবতটা খায়। শসা, কামরাঙা, লেবুর শরবত, আখের রস সবই যেন গরম থেকে মুক্তির সাময়িক উপায়। পথচারীরা বলছেন রোদে পুড়ে হাঁটতে হাঁটতে এক গ্লাস ঠান্ডা পানীয় শরীরকে দেয় সাময়িক আরাম। গরমে ক্লান্ত হওয়ার পরে শরবত খাইতেছি ঠান্ডা হওয়ার জন্য। দুর্বলতা কাটে, কষা কাটে, জন্ডিস ভালো হয়, এটা খুব উপকারী গ্যান্ডারি রস, গরমের জন্য খুব ভালো। ফুটপাতের ব্যবসায়ীরা বলছেন গরমের দিনে শরবতের চাহিদা বাড়ছে কয়েক গুণ। এক একজন বিক্রি করছেন কয়েকশো গ্লাস পর্যন্ত। এতে ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছেন তেমনি পথচারীরাও পাচ্ছেন সামান্য স্বস্তি। মানে বৃষ্টি হয়, তারপর অনেক কষ্ট হয়, গরমের জিনিসও নষ্ট হয়ে যায়, তারপর আমরা করি ফুটপাতের ব্যবসা। কষ্ট হলে আমরা করিয়া খাইতে হয়, আমরা তো এইগুলোই তো আমাদের কর্ম। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হলেও এই ফুটপাতের ঠান্ডা পানীয় আর মৌসুমি ফলই এখন রাজধানীবাসীর ক্ষণিকের ভরসা। মাঠা, ঠান্ডা মাঠা সিরাজগঞ্জের দেখা যায়, রাস্তার পাশে দাঁড়াইছি, মানুষ অতিরিক্ত গরমের কারণে মানুষ খায়, আমারও 2 টাকা হইলো লাভ হইলো,
এটা দুধ দই চিনি দিয়ে তৈরি হয়, জিনিস খাইতে খুবই মজা। দীর্ঘস্থায়ী সমাধান নয়, তবুও এক গ্লাস ঠান্ডা শরবত বা শসার টুকরো এই মুহূর্তে রাজধানীবাসীর জন্য অস্থায়ী স্বস্তি। রাজধানীর তেজগাঁও ডিভিশনে র্যাব 2 ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে অবৈধ অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। বিকাল 4টার দিকে ফার্মগেট পুলিশ বক্স হয়ে বিজয় সরণি রোডে বসানো হয় এই চেকপোস্ট। গাড়ি স্যার ধরছে এই সাইডে আসছে দেখে স্যার চলে, তো সরকার যাওয়ার পরে তো গাড়ি সব দিকেই চলতেছে। সরকার যাওয়ার পরে চলে সব দিক দিয়ে চলে, বিজয় সরণি দিক দিয়ে আগের সবই গাড়ি, অটোর অভাব নেই। চেকপোস্টে থামানো হয় বাইক, অটোরিকশা, কার, ট্রাক সহ বিভিন্ন গাড়ি। প্রতিটি গাড়ির কাগজপত্র যাচাই বাছাই করে দেখা হয় বৈধতা। এ সময় ট্রাফিক পুলিশ 2টি অবৈধ অটোরিকশা, একটি মোটরসাইকেল আটক করে। অবৈধ গাড়ি আটক করার পাশাপাশি বিভিন্ন অনিয়মে একাধিক মামলাও দায়ের করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, এ ধরনের অভিযান নিয়মিত করলে সড়কে শৃঙ্খলা ফিরবে। গাড়িটা হচ্ছে আমাদের ধরছে, কিন্তু আমাদের কাগজপত্র সবই ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে 2 সিটের জায়গায় আমাদের এখানে 3 জন বসা। কিন্তু আসলে 3 জন বসার কারণ আমরা বারবার তাকে বলছি। আমি হচ্ছে মূলত নতুন, এই ভাই হচ্ছে পুরনো স্টাফ, ইনি একটু অসুস্থ, যার কারণে হচ্ছে আমাকে নিয়ে আসছে ডেলিভারি দেওয়ার জন্য। চেকপোস্টে উপস্থিত চালক ও পথচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে অবৈধ যানবাহন কমলে দুর্ঘটনা ও বিশৃঙ্খলা দুটোই কমবে। স্যার যদি একটু দয়া করে তাহলে আর কি মনে করেন যে আমার গাড়িটা বেচে দেবো আর কি, কারণ আমি জানি না যে ভাই ভার্সিটির বই কিছু মানে বই তো আমরা আঙ্গাই নিতে পারবো না, সারা তো রাস্তা মনে এই কারণে আমি আইসি না, তাইলাম না। তেজগাঁও ডিভিশনে র্যাব 2 ও ডিএমপির এই যৌথ অভিযান রাজধানীর বিভিন্ন এলাকায় আরো জোরদার করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। যে অবৈধ অটো রিক্সা আর কি হাজতে ঢাকা সিটিতে আর কি আসনে, তার জন্য আর কি অবৈধ রিক্সা ধইরা আমারটা দিয়ে আর কি থানায় নিয়ে যাবে। শৃঙ্খলাপূর্ণ সড়ক ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে অবৈধ গাড়ি জব্দ এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনে পৌঁছেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ উপলক্ষে চীনের অনুষ্ঠানে যোগ দিতে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, কিম মঙ্গলবার ভোরে তার বিশেষ ট্রেনে চেপে সীমান্ত অতিক্রম করে চীনে প্রবেশ করেন। রোদং শিনমুনের তথ্য অনুযায়ী কিম সোমবার পিয়ংইয়ং থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেন এবং মঙ্গলবার সকালে সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশ করেন। রয়টার্স জানিয়েছে, তিনি বুধবার বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে উপস্থিত থাকবেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে যোগ দেবেন। রোদং শিনমুন কিম এবং তার সফরসঙ্গীদের ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে কিমের ঘন সবুজ ট্রেনের ভেতরে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সোন হুইকও উপস্থিত ছিলেন। চীনে প্রবেশের আগে সোমবার কিম তার দেশের একটি ক্ষেপণাস্ত্র গবেষণাগার পরিদর্শন করেন। চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে রোববার ও সোমবার 2 দিনের আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 20-এর বেশি নেতা অংশগ্রহণ করেন। এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, একটি ন্যায়সঙ্গত ও পক্ষপাতহীন বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলা উচিত। উত্তর কোরিয়া শিয়ের এই মন্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মন্তব্যে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে উত্তর কোরিয়া ও চীনের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। রয়টার্স জানিয়েছে, সম্মেলনে শি জিনপিং নতুন একটি বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, যা যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা হত্যার উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, নূরকে যে আঘাত করা হয়েছে তা হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে, এটা এখন পরিষ্কার। তিনি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে গেলেও এখনও সংকটজনক অবস্থায় আছেন। শরীরের যে অংশগুলোতে আঘাত লেগেছে সেগুলো গুরুতর, এমনকি তার মস্তিষ্কেও আঘাত ও রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসার বিষয়ে বিএনপি মহাসচিব জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি আশ্বস্ত হয়েছেন যে চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি, তবে নূরের সুস্থ হতে সময় লাগবে এবং পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য তাকে বিদেশে নেওয়া জরুরি।
বর্তমানে তিনি স্বাভাবিকভাবে খেতে পারছেন না, বরং পাইপের মাধ্যমে তরল খাদ্য গ্রহণ করাতে হচ্ছে। তিনি আরও বলেন, অভ্যুত্থানের পরও যদি আইন শৃঙ্খলা বাহিনী এভাবে আমাদের নেতাদের উপর হামলা চালায়, তবে সাধারণ মানুষের উপর তারা কি করছে তা সহজেই অনুমান করা যায়। এ ধরনের ঘটনা মোটেই গ্রহণযোগ্য নয়। মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তা দ্রুত সম্পূর্ণ করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তিনি সরকারের প্রতি আহ্বান জানান, নূরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো প্রয়োজন। আজকে রাজধানীর বনানী এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নিষিদ্ধ ছাত্রলীগ দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, রাজনৈতিক ও সামাজিক নানা কর্মকাণ্ডে সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আজকের মিছিলও ছিল তারই একটি অংশ। মিছিলটিতে অংশ নেয় ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা। তাদের হাতে ছিল ব্যানার, পোস্টার এবং স্লোগানধ্বনি। স্থানীয় সূত্রে জানা যায়, এই ঝটিকা মিছিলের উদ্দেশ্য ছিল সংগঠনের ঐক্য প্রদর্শন এবং সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরা। এছাড়া পথচারীরা অনেকে জানিয়েছেন, মিছিলে অংশগ্রহণকারীরা তাদের কার্যক্রম পরিচালনা করেছেন, তবে স্বাভাবিক যান চলাচলে সাময়িক প্রভাব পড়লেও পরিস্থিতি পরে স্বাভাবিক হয়ে আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন ধরনের মিছিল ছাত্র রাজনীতির সাংগঠনিক শক্তি প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের বনানীর এই ছাত্রলীগের ঝটিকা মিছিলের কেন্দ্রীয় রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। এছাড়া পথচারীরা অনেকে জানিয়েছেন, মিছিলে অংশগ্রহণকারীরা তাদের কার্যক্রম পরিচালনা করেছেন, তবে স্বাভাবিক যান চলাচলে সাময়িক প্রভাব পড়লেও পরিস্থিতি পরে স্বাভাবিক হয়ে আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন ধরনের মিছিল ছাত্র রাজনীতির সাংগঠনিক শক্তি প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের বনানীর এই ছাত্রলীগের ঝটিকা মিছিল কেন্দ্রীয় রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, বাংলাদেশে আওয়ামী লীগ আবারও সাধারণ মানুষের মন জয় করে সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমী নিম্নচাপে রূপ নিতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সেপ্টেম্বরে 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত 1 মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালিত মমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। এছাড়া দেশের কিছু এলাকায় 3 থেকে 5 দিনের বজ্র বৃষ্টি হতে পারে। নদ নদীর অবস্থার দিকে তাকালে সেপ্টেম্বরে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে, তবে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন 3 থেকে 5 মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্য কিরণকাল 5 থেকে 7 ঘন্টা থাকার সম্ভাবনা আছে। আগস্ট মাসের তথ্য অনুযায়ী দেশে স্বাভাবিকের চেয়ে মোট বৃষ্টিপাত বেশি ছিল 1.2%। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে, অন্য বিভাগগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আগস্টে বঙ্গোপসাগরে 3টি লঘুচাপ সৃষ্টি হয়, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নেয়। এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে 1 থেকে 8, 12 থেকে 14 এবং 20 থেকে 23 আগস্ট দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়। 21 আগস্ট কুতুবদিয়ায় একদিনে সর্বোচ্চ 261 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। আগস্টে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 37.1 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে 16 আগস্ট এবং সর্বনিম্ন তাপমাত্রা 21.8 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে 14 আগস্ট। দেশের সর্বোচ্চ, সর্বনিম্ন এবং গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে 0.26 ডিগ্রি, 0.01 ডিগ্রি এবং 0.13 ডিগ্রি বেশি ছিল। এ মাসের তাপপ্রবাহ এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা দেওয়া নিয়ে তাদের প্রথম কথা, তারপরে কি দেখা যাবে ইনশাআল্লাহ কাতে দেওয়া যাবে। তো দাঁড়িপাল্লা দিলেও বোধ হয় দাঁড়িপাল্লা হতে পারবে না মনে হচ্ছে, আমার মনে হয় বেশি হওয়া যাবে, এটাই বেশি আছে। বিভিন্ন মানুষের কাছে কথাবার্তা শুনি, মানে আমরা তো মানুষ নেই চলাচল, বুঝলেন না, দিনকাল যাচ্ছে, ভালো নয় মন্দ নয়, মাঝামাঝি আর কেন, মানে এখন মানুষজনের হাতত পয়সা করি কম কিনা, মানুষজন তো খুব কম বাড়ায়। অটোতে তো এখন আমরা আগে যেটা 2700 টাকা কামাই করছি, এখন অটোতে অত কামাই হয়। আমাদের এখন বিবি বাচ্চা নিয়ে এখন মানে সমস্যার মধ্যেই আছি একটু। ভোট তো এর আগে দিতেই পারিনি, অনেক আগেই ভোটার হয়েছি, ভোট আগেই হয়ে গেছে। এবার ইনশাআল্লাহ দেখি দেওয়ার পরিকল্পনা আছে, দেখি কি হয়, যদি দিতে পারি ভালো ইনশাআল্লাহ। কিন্তু এবার যদি সুষ্ঠু নির্বাচন হয় বা শুনতে যে সুষ্ঠুই হবে, তাই ইনশাআল্লাহ ভোটটা দেবো, ভোট দেওয়ার জন্য বাড়ি চলে যাবে ইনশাআল্লাহ।
এটা নিয়ত আছে খুব। কাকে ভোট দিবেন এরকম কোনো চিন্তা এই দেখি ইনশাল্লাহ এখন দলই তো হলো জামাত বিএনপি, দেখি কাকে দেওয়া হয়। জামাতক দেওয়ারই বেশি। এই যে মহিলা মানে যেভাবে বেপর্দায় দাঁড়াচ্ছে এগুলো একটু পদ্মাশীল হবে। আর মনে করা যায় যে যে হিসাবে চাঁদাবাজি হাবিজাবি হইতেছে এগুলো একটু নিয়ন্ত্রণ যদি তারা রাখতে পারে ইনশাল্লাহ, এই জন্য আমরা তাদেরকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আগের সরকারের আমলে তো আমরা কথাবার্তাই বলতে পারিনি। আমাদের গ্রামে গেলেও চেয়ারম্যান আমাদেরকে যেভাবে রাখছে মনে করো ভালোভাবে কথাবার্তাই বলতে পারিনি, কিন্তু এখন ইনশাল্লাহ কথাবার্তা বলতে পারি সবখানি, এটাই ইনশাল্লাহ ভালো। যে হিসেবে দেশের অবস্থা হয়েছিল মনে করো দুর্ভিক্ষের দিকে গেছিল, সেখান থেকে নাকি এখন বহু মানুষ আলাপ আলোচনা করে যে না আগের থেকে একটু শান্তিপূর্ণ, বিদেশ থেকে রেমিটেন্স হাবিজাবি এলে সবই ঠিক আছে। আমার মনে হয় যে এই সরকারি আরও 5 বছর চালালে আমার মনে হয় ভালো হয়। ভোট একটু পরে হোক, সমস্যা কি, আমার দেশের এই গতিটা ঠিক হোক, এটা আমরা চাই। আমরা তো ওই কাটাকাটি মারামারি চাই না। আমরা যদি শান্তি শৃঙ্খলাভাবে দেশটা চলি, আমাদের ওই 10 তলা বিল্ডিং করারও প্রয়োজন নেই, খালি 4টে ডাল ভাত খাওয়া পাচ্ছি, এই তাছাড়া আর কোনো সমস্যা নেই। তবে এই সরকার থাকলেই ইনশাআল্লাহ আরও 2-3 বছর থাকলে বোধহয় ভালো হয়। কালকে আগের গাঁও রাস্তা বন্ধ করে দিয়ে বিভিন্ন মানুষ এদিক ওদিক যাইতে পারে না, কেন এই দুর্ভোগটা কেন? আমরা আগে সরকারও করছি দুর্ভোগ করার জন্য, কিন্তু এখন তোমরা এসে যদি দুর্ভোগ করেন তো এটা মানুষে কী করবে? মানুষ এখন খারাপ মনে করতেছে না। এই কারণে ছাত্রকেও আমরা বলি যে তোমরাও এরকম বিশৃঙ্খলা করো না, যাতে দেশটা সুন্দরভাবে চলে সেই দিকে লক্ষ্য রেখে একটু করেন, সহযোগিতা করো সরকারকে। এনসিপি দেখছি, কিন্তু ওদের একটা ঘটনা কি যে এত তাড়াতাড়ি ওদের হলো দল গঠন করাই ঠিক হয়নি। ওদের এখন উচিত ছিল যে সরকারের পায়ে থেকে দেশটাকে সুন্দরভাবে করে নে, তারপরে লোক জানিয়ে ওদেরকে করতে যে আপনারা একটু দল গঠন করে। তবে দলটা গঠন করতে ঠিক আছে, কিন্তু এখন টাইম লাগবে, ওদের বহু টাইম লাগবে। একদিন আসবে ইনশাআল্লাহ, ওনারাও একদিন সরকার হবে, কিন্তু সময় লাগবে। এই যে আমি শুনলাম যে নূর হোসেন, যে ভিপি নূর, তার ওখানে মারধর করছে, এইগুলো তো মনে করে বিশৃঙ্খলা বিভিন্ন কথাবার্তার কারণেই হইতেছে। আর এই কথাগুলো মনে করো ওনারা যদি সুন্দরভাবে সরকারের পাশে থাকে, সবাই যদি একভাবে থাকে, তাহলে কিন্তু এইগুলো হয় না। সবাই সহযোগিতা করে নির্বাচন পর্যন্ত যে নির্বাচনটা হোক, সুন্দরভাবে নির্বাচনটা হোক, তারপরে আমরা কি করবো। তারপরে সরকারের পাশে থেকে যে সরকারি আসবি তাকে সহযোগিতা করে তার পাশে থাকে, যে দেশটা সুন্দরভাবে চলে, এটাই হলো কথা। এই যে এতগুলো লোক মারা গেল, মারা যাওয়ার কারণটা কি? এলেই তো বিভিন্ন দলের বিভিন্ন সমস্যার কারণেই তো লোকগুলো মারা গেল। লোকগুলো মারা গেছে কি দলের লোক মারা গেছে তা তো না, নিরীহ ছাত্র, নিরীহ লোক, আমাদের নিরীহ ছাত্ররা মারা গেছে। তো এদের রক্তের ওপর এনারা এখন রাজনীতি করতেছে, এটা কি ঠিক হচ্ছে? তা আমার পক্ষে এটা সম্পর্ক ঠিক হচ্ছে না। আমার মনে হচ্ছে তারাও এটা ভুল করতেছে। সুষ্ঠুভাবে নির্বাচনটা দিয়ে দেয় সরকারের, তারই পাশেই থাকে। তোমরা সুষ্ঠুভাবে দেখো যে কোর্টে কী হচ্ছে, যাতে কোনো চাঁদাবাজি না হয়, যাতে কোনো সমস্যা না হয়, কোনো মারামারি, এদিকেও তোমরা জানো। আমার কথা ছাত্ররা তোমরাও থাকো, কিন্তু মারামারি যাতে না হয়, কাটাকাটি যাতে, কেন খুন খারাপির জন্যই তো সরকার পাল্টে গেল। কিন্তু সেটাই যদি হয় তাহলে সরকার পাল্টে লাভ কী হবে? তো আপনারা সরকার পাল্টাতেন ঠিক আছে, এখন হলো মারামারি আর করেন না, আর সরকারের পায়ে থেকে যদি সুন্দরভাবে দেশটা চলে, এটাই আমরা চাই। এই মুহূর্তে আমার মনে হয় নির্বাচন আরও পিছিয়ে দিলেও ভালো হয়। এই মুহূর্তে মনে করো নির্বাচন দেওয়াটা সম্ভব হচ্ছে না মনে হয়, কারণ দেশের যে মারামারি, দেশের যে অবস্থা, নির্বাচন 2 বছর পরে দেয়, সমস্যা কি? আমার দেশটা ভালোভাবে চলুক, আমরা নির্বাচনও চাই না, কিছু চাই না, আমরা চাই দেশ ভালোভাবে চলুক, সুন্দরভাবে চলুক, যাতে কোনো মারামারি না, আর কোনো মায়ের কোল খালি না হোক। আমার কথা হলো এটা একটা কত বড় দুঃখের কথা। এই যে আমাদের পীরগঞ্জ থানার আবু সাইদ মারা গেল, এর মতো দুঃখ আছে। ওনার বাবা মা যত টাকাই দেখ, যত সান্ত্বনাই দেখ, কিন্তু ছিল তো আর পাবেন। 1971 সালে স্বাধীন হয়েছিল, সেটা তো আমরা বাইরের দেশের সাথে যুদ্ধ হয়েছিল, কিন্তু এখন দেখলাম যে আগে তো দেখি নেই, তখন জন্মই হয় না ইনশাআল্লাহ, কিন্তু এখন তো দেখলাম আমার দেশের সাথেই, দেশের মানুষের সাথেই যুদ্ধ, একদল আর একদল, হে আরে সহ্যই করে না, একদল আর একদলকে মারে। তা আমরা যুদ্ধ করলে বাইরের দেশের সাথে করবো, কিন্তু আমরা এটা করছি দেশেরই একজন মাফিয়া করছিল, কিন্তু এটা তাদের ঠিক আছে, কিন্তু তারা এটা এখন করুক, সমস্যার সমাধান করুক, যাতে সুন্দরভাবে চলুক দেশটা। এখন আর যুদ্ধ আমরা চাইনি, আর পরেও যেন যুদ্ধ করা না লাগে। ঈশ্বরের আমলে তো এত কিছু হয়নি। ঈশ্বর সাহেব যখন একজন ছাত্র মারা গেছে, তখনই উনি পদত্যাগ করছে, কিন্তু ইনির একটা ছিল যে লোক যতই মারা যাক আমার গতি রাখতে হবে, এনার এই পরিকল্পনা। কিন্তু ওই কারণে উনি এখন দেশেও থাকতে পারেনি, উনি চলে গেছে, বুঝছে, ওনার ভুলের কারণে।
উনি যদি ছাত্রলোক মানে নিত যে বাবা ঠিক আছে তোরাও থাক আমরাও আছি, ঠিক আছে আমরা এটা দেখে নিচ্ছি, তাহলে কিন্তু এই জিনিসটা হয় না। শেখ হাসিনার ভুল ছিল এই যে মারামারি আর হলো রাজনীতি একাই করবে বলে, এটাই বেশি ভুল ছিল। ভুলটা এটাই মানে একাই রাজনীতি করবো, আর কাউকে রাজনীতি করতে দেবো না। দেখো বিএনপি ধরপাকড়, এই ইলেকশনের টাকা, এই ইলেকশনের আসো, ইলেকশন করে তার কারো নির্বাচনে তা বাড়ি যায়, খালি দাঁড়িয়ে থাকে তার কথা কাউ টাইম দেয় না, ইলেকশনের কথা কাউ কভারও দেয় না, মারামারি শুরু হয়ে গেছে। অটো লোক সেট করে তার ভুলের খেসারও তেমন তাই দিতেছে, সেটা আর মানুষের কিছু করার নেই। দেশের উন্নয়ন করছে এটা ঠিক আছে, উন্নয়নমূলক কাজ বহু করছে, তা এটার দিক দিয়ে ওনাকে ফেলে দেওয়া যাবে না। কিন্তু উন্নয়ন এখন যে শিক্ষিত সমাজ, শিক্ষিত লোক, তাতে মানুষ যত শিক্ষিত হবি, আমি আগে শুনছি যে যত শিক্ষিত হবি ও দেশ অত উন্নত হবে। এখন মানুষ সবাই প্রায় শিক্ষিত, এখন তো অশিক্ষিত। আমি মনে করে রিক্সা চালাই, মেট্রিক পর্যন্ত পড়ছি, আমার মেয়েই এখন অনার্স পড়ে, গাইবান্ধ অনার্স, এবারকার মনে করো অনার্স কমপ্লিট হবে। তাহলে আমরা সবাই শিক্ষিত হচ্ছি না, তাহলে শিক্ষিত হলে দেশও উন্নত হবে। এটা উন্নত হবে, এটা আল্লাহর দেওয়া বিধান, এটা আমরা মানুষ কোটাতে উন্নত করবে। আর আমার ভাগ্য আমি কোটাতে করবো, আল্লাহ যেটা আমার ভাগ্যে লেগেছে এটাই হবে ইনশাআল্লাহ। আমার ভাগ্যে যদি আল্লাহ যেটা লিখে রাখছে এটাই হবে, আর বেশি আর কি করবো। আমি আপনার ভাগ্য করে দিতে পারবো না, আপনিও আমার ভাগ্য করে দিতে পারবেন না। আমার রিজিকে আল্লাহ যেটুকু লিখে রাখছে, আল্লাহ পাক এটাই আমি শান্তি, এটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। 15-16 বছর পর একটা ভোট দেবো, এটাই এবার আল্লাহর কাছে খুব আশা। এবার শুনতেছি অনেক লোকের কাছেই যে ভোটটা সুস্থই হবে, সেইভাবেই কাজবাজ করতেছে নির্বাচন কমিশনও। ইনশাআল্লাহ আমি এবার ভোট দিতে যাবো। এই 15 বছর কিন্তু ভোট দিবার বাদ যায়নি, আর গেছু যদি বাড়িতে ভোটের ফিল্ডে যাওয়া দেখি যে ভোট নেই। এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা দেওয়া নিয়ে তাহলে প্রথম ভোটটা, হ্যাঁ তারপরে কি দেখা যাবে ইনশাআল্লাহ কাতে দেওয়া যাবে। তো দাঁড়িপাল্লা দিলেও বোধহয় দাঁড়িপাল্লা হতে পারবে না মনে হচ্ছে, আমার মনে হয় বিএনপি হওয়া যাবে, এটাই বেশি আছে। বিভিন্ন মানুষের কাছে কথাবার্তা শুনি, মানে আমরা তো মানুষ নেই চলাচল, বুঝলেন না? হয়তো এখানে দুইজন উঠলো, এখানে যাতে একটা আলাপ করলি, এখানে দুইজন উঠলো, এখানে যাতে আলাপ করলি, এইরকম করে কথাবার্তা হয়। প্রাকৃতিক উপায়ে ফর্সা উজ্জ্বল করার টিপস: লেবু ও মধু। লেবুর ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করে এবং দাগ হালকা করে, মধু ত্বককে নরম রাখে। লেবুর রস ও মধু মিশিয়ে মুখ ও হাত পায়ে 15 মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন। সরাসরি রোদে যাবার আগে ব্যবহার করবেন না। দুধ ও হলুদ। দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বক পরিষ্কার করে, হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল এবং উজ্জ্বলতা বাড়ায়। 1 চা চামচ দুধের সাথে 1 চিমটি হলুদ মিশিয়ে ব্যবহার করুন। অ্যালোভেরা জেল। অ্যালোভেরা প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। রাতে ঘুমানোর আগে মুখ, হাত ও পায়ে লাগিয়ে রাখুন, সকালে ধুয়ে ফেলুন। টমেটো বা শসা। টমেটো ট্যান দূর করে, শসা ত্বক ঠান্ডা উজ্জ্বল করে। পাতলা স্লাইস করে ঘষে নিন বা রস করে ব্যবহার করুন। বেসন, ছোলার আটা ফেস প্যাক হিসেবে মৃতকোষ দূর করে, ত্বক উজ্জ্বল করে। বেসনের সাথে দুধ, দই, সামান্য হলুদ মিশিয়ে মাস্ক বানিয়ে ব্যবহার করুন। দৈনন্দিন যত্ন। বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। প্রাকৃতিক চাইলে অ্যালোভেরা বা নারকেল তেলও লাগাতে পারেন। প্রচুর পানি পান করুন, ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখে। ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ খাবার বেশি করে খান। ধূমপান, জাঙ্ক ফুড ও অতিরিক্ত রাত জাগা এড়িয়ে চলুন। প্রাকৃতিক পদ্ধতিতে ফল পেতে সময় লাগে কমপক্ষে 3 থেকে 4 সপ্তাহ। এটি নিয়মিত ব্যবহার করতে হবে। একেবারে গায়ের রং বদলে ফেলা তো সম্ভব নয়, তবে অনেকটাই উজ্জ্বল, দাগহীন ও পরিষ্কার হবে। ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করা ছাত্রী BM ফাহমির আলমকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়ে বিতর্কের ঝড় তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সোমবার হাইকোর্ট রিটের প্রেক্ষিতে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পরপরই সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেন ফেসবুকে একটি পোস্ট দেন। সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী ওই পোস্টে লিখেছেন, হাইকোর্টের বিপক্ষে আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত। এই হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক প্রতিবাদী স্ট্যাটাসে তারা নিন্দা জানিয়েছেন। এই যে আলী হোসেন একটা মাত্র উদাহরণ, এর বাইরেও আমরা দেখি যে এরকম অসংখ্য আলী হোসেনের অস্তিত্ব আমাদের পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান, আমাদের পুরো বাংলাদেশে বিদ্যমান। আপনারা যদি এখন এই লাইভের নিচের কমেন্ট সেকশন গুলোতে যান, দেখবেন যে আমাদের প্রত্যেকটা নারীর বিরুদ্ধে কি রকম কথা হচ্ছে। হুমকির শিকার ফাহমিদ আলম বামপন্থী 3টি ছাত্র সংগঠন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত অপরাজেয় 71 ও অদম্য 24 প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ও ভিপি প্রার্থী আব্দুল কাদের নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, রিটকারী নারী প্রার্থীকে লিগ্যালি এবং পলিটিক্যালি ডিল না করে তাকে গণধর্ষণের হুমকি দেয়া জঘন্য অপরাধ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে দেয়া হবে না। এ ঘটনায় জিএস প্রার্থী SM ফরহাদ ফেসবুকে স্পষ্ট করেছেন যে অভিযুক্ত শিক্ষার্থী ছাত্র শিবিরের সাথে যুক্ত নন। তিনি দাবি করেন শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। ফরহাদ আরও জানিয়েছেন, রাজনৈতিক বা আদর্শিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেটিকে ব্যক্তিগত আক্রমণ কিংবা ধর্ষণের হুমকিতে রূপ দেয়া জঘন্য অপরাধ। পরে রাতেই ফরহাদ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত আবেদন করে আলী হোসেনের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের অনুরোধ থাকবে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিতে। তিনি আরও আশা প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা কখনোই এমন প্রার্থীকে সমর্থন করবেন না যারা নারীর প্রতি, যারা এখনো মনে করতেছেন গুপ্ত রাজনীতি করে আপনার গুপ্ত কর্মী বাহিনী দিয়ে আপনার যে গুপ্ত রাজনীতি চর্চা এখানে হাজির করবেন, আবার ধরা খাওয়া যাওয়ার পরে আপনি আবার অস্বীকার করবেন, এই কালচার থেকে আপনারা ফিরে আসুন। বারবার করে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বছর পার হয়ে যাওয়ার পরে ডাকসু নির্বাচন কেন্দ্রিক দৃশ্যমান পদক্ষেপ হচ্ছে। সেই পদক্ষেপ নিয়েও নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র উতরিয়ে আমরা আমাদের প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি শুরুতে আমাদের প্রচারণা কার্যক্রম এবং সেটার পরবর্তী যে স্পিচ সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো। আমরা আজকে কলাভবন এরিয়ায় অনাবাসিক শিক্ষার্থীদের সাথে এবং আমাদের হচ্ছে লাইব্রেরি এরিয়ায় আমরা অনাবাসিক শিক্ষার্থীর সাথে আমরা কথাবার্তা বলেছি। সবাই একটা বিষয় নিয়ে সন্দিহান যে ডাকসু আদৌ হবে কি না, কিংবা হলেও সেটা পরিবেশটা সুষ্ঠু হবে কি না। সবাই একটা বিষয় নিয়ে কনসার্ন যে নির্বাচন কমিশন আসলে কি করতেছেন, কেন এবার সেনাবাহিনী নিয়োগ হবে, কেন এবার সেনাবাহিনী মোতায়েন করা হবে, আবার কেন এবার ডাকসু মানসার জন্য হাইকোর্ট কেন এবার রিট করে, আবার কেন এবার নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনের আগে 9 দিন বন্ধ দিয়ে দেন। এটা নিয়ে শিক্ষার্থীরা কনফিউজড। অনেকে বাড়ি চলে যাওয়ার চিন্তা ভাবনাও করতেছেন, অনেকে চিন্তা ভাবনা করছে আমরা হলে থাকবো কিন্তু ভোট দিতে আসবো না। এই যে নানান রকম বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। এই জায়গা থেকে আমরা একটা বিষয়ে কনসার্ন জানাতে চাই নির্বাচন কমিশনের প্রতি, যে আপনারা যে 7, 8, 9 তারিখ, এখন বলছেন 8, 9, 10 তারিখ আপনারা বন্ধ দিয়েছে, কিন্তু 7 তারিখ এর আগে 5, 6 তারিখ শুক্র শনিবার আমাদের মনে হচ্ছে এটা গভীর একটা ষড়যন্ত্র হচ্ছে। শুক্র শনিবার তারপরে আপনি একদিন ক্লাস খোলা রাখলেন, কিন্তু আপনি 9 দিন বন্ধ হয়ে যাচ্ছে। এই 9 দিন বন্ধ হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা ডাকসুর প্রতি নিরুৎসাহিত হচ্ছে। শুধুমাত্র 9 দিন বন্ধের কারণে না, আপনি একাধারে বন্ধ দিয়ে দিচ্ছেন, একদারে আবার হচ্ছে হুমকি দামকি কিংবা ত্রাসের একটা সংস্কৃতি কায়েম করার মতো একটা পরিস্থিতি আপনি তৈরি করতেছেন, যে সেনাবাহিনী মোতায়েন করে দিবেন। আপনি আবার হচ্ছে নিয়মকানুন দিচ্ছেন, নিয়মকানুনগুলো মানতেছে না। আপনি নিজে হচ্ছে সেই নিয়মকানুন না মানার কারণে যে প্রার্থীরা মানতেছে না তাদের প্রতি আপনার বিন্দুমাত্র কোনো পদক্ষেপ নেয়। এটাই শিক্ষার্থীদের মধ্যে সন্দেহটা জাগ্রত করছে। এই বিষয়টা আমরা বারবার করে জানিয়ে আসতেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই ডাকসু নিয়ে, আপনি জানেন ডাকসু হচ্ছে গণ অভ্যুত্থানের একটা ফসল। এই ডাকসু গণ অভ্যুত্থানের একটা কমিটমেন্ট। ডাকসু শিক্ষার্থীরা গণ অভ্যুত্থান যদি বলেন, জুলাই কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে শুরু হয়েছিল, পরবর্তীতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল। যদি আমি গণ অভ্যুত্থানের অন্যতম স্পিরিট বলি, সেই স্পিরিট হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা সমুন্নত রাখা। শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা সমুন্নত রাখতে হলে অবশ্যই শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম সেটাকে আপনার এস্টাবলিশ করতে হবে, সেটাকে কার্যকর করতে হবে। কিন্তু আমরা দেখেছি 1 বছর পার হয়ে যাওয়ার পরেও এটা নিয়ে ষড়যন্ত্র এখনও চলমান। সর্বশেষ যে ষড়যন্ত্র সেটা আমরা গতকাল আমাদের মধ্যে দৃশ্যমান হয়েছে। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা কিভাবে হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত সে নিয়েছিল। আমরা শুধু বলতে চাই হাইকোর্টকে কিংবা বিচারপতিকে বলতে চাই, কিংবা যারা এই কূটনৈতিক যে কুটচাল তারা চালতে তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে এই যে ডাকসুর সিদ্ধান্ত সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আসবে। সেই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেবে, কারণ শিক্ষার্থীরা জীবন বাজি রেখে আন্দোলন করে পরিস্থিতি চেঞ্জ করেছে। তারা নতুন পরিস্থিতি তারা হাজির করতে চায়, নতুন বন্দোবস্ত শিক্ষার্থীরা হাজির করতে চায়। হাইকোর্ট যেভাবে জুলাই মাসে 24শে জুলাই মাসে যেভাবে অন্যের দ্বারা দ্বারস্থ হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আমরা হাইকোর্টের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন না। আমরা আপনাদের প্রতি আস্থা রাখতে চাই যে শিক্ষার্থীরা জীবন দিয়ে নতুন পরিস্থিতি এনেছিল, সেই নতুন পরিস্থিতি আবারও নতুন করে ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না, এটা আমরা আস্থা রাখতে চাই। আমরা দেখেছি শুধুমাত্র একজন ব্যক্তির
প্রার্থিতা বাতিল কিংবা থাকবে কি থাকবে না সেটার জন্য রিটের পরিপ্রেক্ষিতে পুরো ডাকসুকে বানচাল করে দেওয়া হয়েছে। এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা আবারও বলতেছি এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা কখনো এটা চাই না, হতেও দিব না। এটা স্পষ্ট আমাদের বক্তব্য। আজকে আপনার কোর্ট আবার রায় দিবে। আমরা বলতে চাই কোর্ট অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে রায় দিবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের আবারও খেপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবেন না, এটা এতটুকু আমরা আহ্বান জানাতে চাই। আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি রিটকারী নারীকে গণধর্ষণের জন্য হুমকি দিয়েছেন, তিনি বলেছেন যারা এটা বিরোধিতা করবে তাদেরকে তিনি গণধর্ষণ করবেন। এই জায়গায় আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে স্লাশ শেভিং করা কিংবা গণধর্ষণের মতো হুমকি দেওয়ার মতো পরিস্থিতি আমরা কখনো তৈরি হতে দেবো না। আমরা একটা বিষয় বলি, দেখেন আমরা অনেকে বলতেছি নারীদের জন্য কমফোর্ট জোন চাই, নারীদের জন্য কমফোর্ট ক্যাম্পাস চাই, তা আমরা সকলে মুখের কথা বলি। আমরা অনেকে এখন বলতেছি, আমরা নিজেরাও বলতেছি, আইনের কথা বলতেছি যে সাইবার সিকিউরিটি সেল গঠন করবো আমরা। আমাদের একটা বিষয়, আমরা অবশ্যই আইনিভাবে একটা লড়াই করবো। তবে আজকে একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই যে দেখেন আমাদের শুধুমাত্র নারীদের প্রতি রাজনৈতিক মতাদর্শের কারণে, মতের বিদ্যুতার কারণে আমরা নারীদেরকে ট্রিট করি, শাপলা শাহবাগ বাইনারি আওতায় গিয়ে নারীদেরকে আমরা ট্রিট করি। কারণ কি জানেন, আমরা দেখেছি চট্টগ্রামে শুধুমাত্র একজন নারী প্রতিবাদ করার কারণে তাকে ফ্লাইং কিক দেওয়া হয়েছিল। আমরা মনে করি জানেন প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা দল তাদের একটা মতাদর্শ আছে, নারীদের নিয়ে তাদের সংজ্ঞা আছে। কেউ মনে করে হিজাব নিকাব পরা মানে নারী, এর বাইরে যে প্রতিবাদ করবে কিংবা এর বাইরে যে যাবে, তার বদ্ধমূল ধারণার বাইরে যে যাবে, তার কোনো, সে নারী বলে কোনো অগ্রাধিকার পাবে না। নারী বলতে তার কোনো অধিকার নাই। তাকে যে কোনোভাবে হেনস্থা করা যাবে, লাথি মারা যাবে, জুম করে ভিডিও করা যাবে, তার কোনো অধিকার নাই। এটা একটা মানুষ ধারণা করেন। আবার আরেকটা অংশ ধারণা করেন যে তারা হচ্ছে নারী মানে এসে মডার্ন পোশাক পরবে না, যারা হিজাব নিকাব পরে তার কোনো অধিকার নাই। এই যে বাইনারিটা, এই যে মতাদর্শটা, আমরা এর বিরুদ্ধে অবস্থান করতেছি। আমরা বলতে চাই যে আপনারা শুধুমাত্র নিজস্ব মতাদর্শের কারণে আপনি বলতেছেন নারী মানেই হচ্ছে সে ঘরে থাকবে, পর্দা করবে, নিকাব পরবে। নারী কেন আপনার প্রেস ক্লাবে এসে আপনার সংবাদ সম্মেলন করবে? নারী কেন প্রতিবাদ করবে? নারী ওইখানে প্রতিবাদ করতে আসলে তাকে ফ্লাইং কিক দেওয়া জায়েজ। আমরা দেখছি এটা জায়েজ করেছে। আবার যে ব্যক্তি ফ্লাইং কিক দিয়েছিল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, তাকে এক সপ্তাহের মাথায় তাকে আবারও জেল থেকে ছাড়িয়ে এনে ফুলেল মারা দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখেছি 5 আগস্ট ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আত্মস্বীকৃত রাজাকার থেকে নর্মালাইজ করার চেষ্টা করেছে। কিছু নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী নারী কণ্ঠস্বর, তারা সেখানে প্রতিবাদ করেছে। আমরা বিপরীতে কি দেখেছি, ওই ঢাকা শিবিরের একজন নেতা এসে ওই নারীদের জুম করে ভিডিও করতেছেন। তার মানে তার মনোভাবের জায়গাটাই হচ্ছে এটা, যে নারী তার মতাদর্শের বাইরে গিয়ে প্রতিবাদ করবে সে নারী না। সে নারীদেরকে কতভাবে হেনস্থা করা যায় সে ততটুকুভাবে করবে। তারা মনে করতেছে তার মতাদর্শের বাইরে তাকে লাথি দেওয়া জায়েজ, তার জুম ভিডিও করা জায়েজ, তাকে যে কোনোভাবে হেনস্থা করা জায়েজ। যারা করবে তাদেরকে আবার ফুলেল মারা শুভেচ্ছাও দিবে। এই যে মনোভাবের জায়গাটা, আমরা সেটা পরিবর্তন করতে চাই। আমরা বারবার করে বলে আসতেছি রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে আসা উচিত, একটা চুক্তিতে আসা উচিত যে নারীদের জন্য আমরা নতুন করে সে বলতে ডাকসুকেন্দ্রিক নতুন করে অনেকে বলতেছেন নারীদের জন্য তারা নিরাপদ ক্যাম্পাস চান, কিন্তু যারা আবার লাথি দিচ্ছেন তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকে দেখেন গতকালকে আমরা বারবার করে বলে আসছি যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কালচার, যে রাজনীতির যে কালচার, সেই কালচার আপনাকে অবশ্যই এই কালচারটাকে চর্চা করতে হবে। বিগত দিনে আপনি আপনার স্বার্থের জন্য, সংগঠনের স্বার্থের জন্য আপনি হ্যাকমত অবলম্বন করেছেন, আপনি চুপ থেকেছেন, চুপা রাজনীতি করেছেন, গুপ্ত রাজনীতি করেছেন। ভাই এখন সময় আছে, এখন অন্তত আপনি প্রকাশ্যে আসেন। গণ অভ্যুত্থান, মানুষজন জীবন দিয়ে আপনাকে সে পরিস্থিতি তৈরি করে দিয়েছে, পরিবেশ তৈরি করে দিয়েছেন, কিন্তু আপনি এখনও যদি মনে করেন যে আমি চুপ থেকে নোংরা রাজনীতি চালিয়ে যাব, যা 1, 2, 3, 4 যখন আপনাকে মানে অতিরিক্ত স্লোগান দেন, অতিরঞ্জিত স্লোগান দেন, নোংরা স্লোগান দেন, তখন সেটা এই রাজ্যের জন্য ক্ষতিকর। আপনি যখন একজন রিটকারী নারীকে যখন আপনি গণধর্ষণ হুমকি দেন, সেটা এই রাজ্যের জন্য ক্ষতিকর। আপনি মনে করতেছেন যে আপনি অপ্রকাশ্য থেকে অ্যাডভান্টেজ নেবেন, কিন্তু সেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিংবা আমরা কখনো হতে দেব না। আপনি মনে করতেছেন যে গুপ্ত রাজনীতি করলে একটা অ্যাডভান্টেজ আছে। আমার দলে কোনো কর্মী যদি নারীকে গণধর্ষণ হুমকি দেয়, আমি খুব সাবলীলভাবে সেটাকে ডিনাই করতে পারবো, অস্বীকার করতে পারবো। কিংবা আমি বিগত 5 বছর অপকর্ম করেছি, ছাত্রলীগের হল ক্যান্ডিডেট হয়ে ছাত্রলীগের কায়দাকে, ছাত্রলীগের কালচারকে খুবই নোংরাভাবে চর্চা করেছি। আমি যদি এখন প্রকাশ্যে আসি, সেগুলো প্রকাশ হয়ে যাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই রাজনীতি অবশ্যই স্পষ্ট হতে হবে, রাজনীতি প্রকাশ্যে আসতে হবে। যারা এখনো হ্যাকমত অবলম্বন করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই হ্যাকমত অবলম্বনের কালচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর চলবে না, কখনোই চলবে না।
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাতে চাই, যেই ব্যক্তি নারীকে গণধর্ষণের হুমকি দিয়েছেন তার সর্বোচ্চ বিচার আপনারা নিশ্চিত করুন। একই সাথে যারা এখনো মনে করতেছেন গুপ্ত রাজনীতি করে আপনার গুপ্ত কর্মী বাহিনী দিয়ে আপনার যে গুপ্ত রাজনীতি চর্চা এখানে হাজির করবেন, আবার ধরা খাওয়া যাওয়ার পরে আপনি আবার অস্বীকার করবেন, এই কালচার থেকে আপনারা ফিরে আসুন। বারবার করে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কালচার থেকে আপনারা ফিরে আসুন। সর্বশেষ আমরা একটা কথাই বলতে চাই যে নারীর প্রতি আপনার কম্পর্জন তৈরি করতে হবে, যে মতের হোক না কেন, সে মতাবলম্বী হোক না কেন, নারীকে তার স্বকীয়তা চর্চা করতে দিতে হবে। আমার মত বিরুদ্ধে হলে আমি তাকে পলিটিক্যাল ডিল করব, লিগালি ডিল করব, কিন্তু আমার যে বদ্ধমূল যে ধারণাটা, মতাদর্শের জায়গা থেকে যে ধারণাটা, সেই জায়গা থেকে নারীদের কখনো হ্যারাস করা যাবে না, নারীদের কখনো ধিক্কার দেওয়া যাবে না, সেটাকে আমরা এনশিওর করতে চাই। সর্বশেষ নির্বাচন কমিশনকে আবার উদাত্ত আহ্বান জানাই, ডাকসু নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে, শিক্ষার্থীদেরকে আপনারা অনুপ্রাণিত করুন, নিরুৎসাহিত করবেন না। শিক্ষার্থীরা নিরুৎসাহিত হয়ে 9 দিনের ছুটি পেয়ে তারা বাড়ি চলে যাচ্ছে, সেই জায়গাটা আপনারা কিভাবে কোন প্রসেসে গেলে, আগে তো আপনারা আমাদের কথা শুনেন নাই, কোন প্রসেসে গেলে শিক্ষার্থীরা উৎসাহিত হবে। কোন একটা গুচ্ছিকে আপনি তার পার্সিয়ালিটি মেনটেন করবেন না, শিক্ষার্থীদেরকে উৎসাহিত করুন, শিক্ষার্থীদেরকে ডাকসুর জন্য ক্যাপাবল করে তুলুন, যাতে করে আবারও না বলতে হয় যে আমরা 1 বছর পর যে প্রতিনিধি নির্বাচিত হয়েছে আমরা প্রতারিত হয়েছি। যারা নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তাদের নারীদের কাছে এসেছেন, ফ্যাসিলিটেশন জায়গা থেকে নারী হয়তো ভোট দিয়ে দিয়েছেন, কিন্তু আবারও দেখা যাচ্ছে নারীরা দর্শনের শিকার হচ্ছে, হুমকির শিকার হচ্ছে, আবার নারীকে ফ্লাইং কিক দেওয়া হচ্ছে। আবারও টিএসসিতে একজন নারী সে দাঁড়িয়েছিল হয়তো তার সিটের জন্য, সে তার বিরুদ্ধে গিয়েছিল, ওই যে ওই গ্রুপের বিরুদ্ধে গিয়েছিল, নারী জুম করে ক্লোজ শট ভিডিও করবে, নারীকে দেখা যাচ্ছে ক্ষেত্রে সে লাথিও মারবে। আমরা সেটা বিরুদ্ধে আচরণ করতে চাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবার উদাত্ত আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন আছে ভাই? একটু স্পেসিফিক একজন করে ভাই। না আমরা দেখুন, আমি তো দেখেন প্রথম কথা হচ্ছে, দেখেন তারা তো গুপ্ত রাজনীতি করে, সেই জায়গায় তারা অস্বীকার করার জন্য তারা এই প্রকাশ্যে আনতেছে না বারবার করে। তাহলে আপনি কি দিয়ে প্রমাণ করবেন? অবশ্যই তারা অফলাইন এবং অনলাইন কর্মকাণ্ড দিয়ে। আপনি দেখেন সে অনলাইনে সরাসরি নিজেকে শিবিরের সমর্থক হিসেবে সে ঘোষণা করেছে। আমরা বারবার করে বলতেছি আপনার হলে কতজন কর্মী আছে, জনশক্তি কতজন আছে, সেগুলো আপনি প্রকাশ করুন। কেন প্রকাশ করতেছেন না? শিবিরের যে সভাপতি বর্তমান ফরাদ হোসেন তিনি বলতেছেন হলে কারা শিবির করে সেটা সবাই জানেন। তার মানে কি আমরাও তো জানি কারা শিবির, তার মানে আমরা যদি তার অফলাইন কর্মকাণ্ড অনলাইন কর্মকাণ্ড দেখে বুঝে যাই এ শিবির করে, তাই স্বাভাবিকভাবে ফরাদের বক্তব্য দেখে বলতে পারি, যেহেতু আমরা জানি তাহলে বলতে পারি যে আলী হোসেন তিনি নিজে শিবির করেন, কারণ তিনি ফেসবুকে সেটা তিনি প্রমাণ দিয়েছেন, সেটা তিনি স্বীকার করেছেন তিনি শিবির করেন।